আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ দুদিন হলো লামিয়া মেহরাবের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। মেহরাব তার দিকে ফিরেও তাকাচ্ছে না। লামিয়ার কষ্ট হলেও সহে নিচ্ছে। দোষটা তার হয়েছে। মেহরাবের সাথে সরস্বতী কথা বললে আজ এই সমস্যা হতো না। আজও সকালে মেহরাব হসপিটালে যাওয়ার সময় তাকে বলে যায়নি। গত 2 দিনে মেহরাব তার সাথে একটা কথাও বলেনি। রাতে বারান্দায় শুয়েছে। লামিয়া হাজার অনুরোধ করেও তাকে রুমে আনতে পারেনি। তাই আজ ঠিক করেছে আজ থেকে সে নিজেই বারান্দায় থাকবে। লোকটা সারাদিন পরিশ্রম করে এসে বারান্দায় শোয়, তা তার একদম ভালো লাগে না। তাই আগে ভাগেই বারান্দা দখল করে রেখেছে সে। অবেলা যা করার বিছানায় শুয়ে বসে করুক, সে না হয় বারান্দায় মশার কামড় খেয়ে প্রাচিত্য করবে। মেয়েরা বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে। ড্রয়িং রুমে সবাই আড্ডা দিল। লামিয়াকে না দেখে তার কপাল কুঁচকে গেল। আবার কোথায় গিয়ে ঘাপটি মেরে রয়েছে কে জানে। এই মেয়ে বাড়ি ছাড়া মানে তার চরিত্রের দফা রফা। ভাবি, লামিয়া কোথায়? মেয়েরাবের বলতে দেরি হলেও ময়না বেগমের খপ করে ধরতে দেরি হয় না। সে চায়ের কাপ নাড়তে নাড়তে হতাশ হওয়ার ভান করে বলল, আমরাও আছি ভাই, আমাদেরও খবরাখবর একটু জানতে চা। বউ তো তোর একার নেই, সব বিবাহিত ছেলেদেরই বউ থাকে, তারা এসেই এভাবে বউয়ের খোঁজ করে না। আমি করি আপা, একটা মাত্র বউ আমার, খোঁজখবর না রাখলে আমাদের কাছে থাকবে কেন? আর তোমাদের আদরের বউ বাড়ি ছাড়লে তো আর সেই আমার গাড়ি মটকাতে আসবে, তাই একটু খোঁজখবর রাখতে হয়। মেয়েরাব আর কিছু বলতে না দিয়ে হন হন করে নিজের রুমে চলে গেল। কুলসুম বেগম বিরক্ত হয়ে বলল, মাত্র বাইরে থেকে এসেছে ময়না, সব সময় পেছনে লাগো কেন? বউয়ের খবর রাখবে না তো কি পাশের পাশের মানুষের খবর রাখবে? অদ্ভুত। ময়না বেগম পাত্তা দিলেন না। সে নিজের মতো চা খাওয়ায় মন দিল। আজ সারাদিন তার গুণদার ছেলে কল করেনি। কোন বিদেশি নিয়ে ঘুরছে কে জানে। বংশের মতো হয়েছে নিশ্চিত। অসভ্য ছেলে পেলে যত সব। মাহতাব নিজেই রুমে অফিসে কাজ করছিল। কুলথুম বেগমের আগে গলা শুনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর কারণ যদিও ভিন্ন। তার পরিবারের সবার ব্যবহার সম্পর্কে সে অবগত। এইসব তার কাছে নতুন কিছু নয়, কিন্তু আজকাল একটা বিষয় খুব নতুন করে উপভোগ্য। তা হলো মধুর ভেবাচাকা খাওয়া অসহায় মুখ। তাদের পরিবারের এই হালকা পাতলা সংঘর্ষ দেখে, মধুর শুকিয়ে যাওয়া মুখটা দেখে মাহাতাবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মেয়েটা যে বড্ড সরল। মধু মুখ কালো করে কিচেনে চলে গেল। রহিমা শেফকে সাহায্য করছে রান্নার জোগাড় করতে। সেদিকে তাকিয়ে কি মনে করে মধু নিজের রুমে চলে গেল। মাহাতাব বারান্দায় দাঁড়িয়ে বেলি ফুল বাগানের দিকে তাকিয়ে আছে। সাদা সাদা ফুলে বাগান ভরে গেছে। ফুলের সুবাস চারিদিকে মোমো করছে। মাহাতাব চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। এই বেলি ফুলের বাগান তার অসম্ভব প্রিয়। সে নিজের হাতে পরিচর্যা করে, কিন্তু গত 1 মাস যাবৎ সে বাগানে সময় দিতে পারছে না। ব্যবসার কাজে ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে সে। মধু ধীর পায়ে এসে মাহাতাবের পাশে দাঁড়ালো। মাহাতাব তখন চোখ বন্ধ করে বেলি ফুলের সুবাস নিতে ব্যস্ত। মধুর আশার আভাস পেয়ে সে চোখ খুলল। মধুর দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কি ব্যাপার, শাশুড়ি আর আপাকে ছেড়ে আসতে ইচ্ছে হলো? তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না মধু। এটা কি মেনে নেওয়া যায় বলো? নাকি বুড়ো বলে আমার সামনে আসতে ইচ্ছা হয় না? মধু অবাক চোখে তাকালো মাহতাবের দিকে। তার মনে মাহতাবকে নিয়ে কখনো কোনো হীনমন্যতা আসেনি। মাহতাবের সামনে কম আসে এইটা ঠিক, কারণ মাহতাবের হুটহাট রোমান্টিকতা এসে খুব লজ্জা পায়, ভয়ও পায় খানিকটা। এত বড় একজন মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না সে। সারাক্ষণ চিন্তায় গলা শুকিয়ে আসে। কখন কোন ভুল করে ফেলবে সেই চিন্তায় সে রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। আর তার দূরে থাকাটা মাহতাব এমন কিছু ভাবে তার মধু কল্পনাও করেনি। মাহতাব মধুর মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো। মধু আদুরে গাল দুটো টেনে দিয়ে আশ্বস্ত গলায় বলল, মজা করছিলাম। ভয় পাচ্ছ কেন মধু? আমি তো, আমাকে ভয় নয়, ভরসা করবে, ঠিক আছে? মধু আটকে রাখা শ্বাসটা ছাড়লো। লোকটার হুটহাট মজায় তার জান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। এভাবে কেউ মজা করে? মধু মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মাহতাব মধুকে এক হাতে টেনে তার কাছাকাছি দাঁড় করালো। হালকা অগোছালো চুলগুলো ঠিক করে দিতে দিতে শান্ত গলায় বলল, কিছু বলতে এসেছিলে? হুম। আচ্ছা বলো। এখন থেকে সবার জন্য আমি রান্না করতে চাই। আমরা মাত্র এই কয়েকজন মানুষ, এর জন্য একজন শেফ রাখার কি দরকার? আমার এভাবে হাত গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না, সময় কাটতে চাই না। প্লিজ না করবেন না। মধুর আবদারে মলিন হাসলো মাহতাব। এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, ঠিক আছে,
তবে শেফও থাকুক, ও আমার পরিচিত কাছের একজন। বাবা মারা যাওয়ার পর আমি বেশিরভাগ সময় ক্যাম্পাসে নাস্তা করতাম। আমার ভার্সিটির ক্যাম্পাসে রান্না করতো ময়ন। বয়সে আমার থেকে বছর 5 ছোট হবে। তখনই ময়নের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। পড়াশোনা শেষ করে যখন আমি বিজনেস শুরু করি, তখন আর ময়নের খোঁজখবর রাখা হয়নি। কিছু বছর আগে নিউ মার্কেটের ফুটপাতে হকারি করতে দেখে খুব অবাক হয়েছিলাম। জিজ্ঞেস করতে বলল চাকরিটা চলে গিয়েছে, তাই উপায় না পেয়ে হকারি করছে। সংসারে খুব টানাটানি অবস্থা, বউ বাচ্চা নিয়ে কোনো রকম জীবন কাটাচ্ছে। আমার অফিসে চাকরি দিতে চেয়েছিলাম, ও রাজি হয়নি। সারা জীবন রান্নার কাজ করেছে, ফ্যাক্টরির কাজ নাকি ওর মাথায় ঢুকবে না, তাই বাসায় নিয়ে আসি। তখন থেকে আমাদের বাসায় আছে। এখান থেকে চলে গেলে ও মাছ ধরিয়ে পড়বে মধু। ও কোনো সার্টিফাইড শেফ নয়, তাই ভালো কোথাও চাকরিও পাবে না। তুমি রান্না করতে চাইলে করবে, তবে ময়নও থাকুক, ঠিক আছে? মধু টলমলে চোখে মাথা নাড়ালো। মাহতাব মধুর মাথাটা বুকের সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলল, অল্পতেই চোখে পানি আসে কেন তোমার? ইব্রাহিম বাড়ির বড় বউ তুমি। পাহাড়ের মতো শক্ত না হলে সবাইকে সামলাবে কি করে? এখন থেকে শক্ত করবে নিজেকে। মধু নাক টানতে টানতে বলল। আচ্ছা। মাহতাব মধুর মুখের দিকে তাকিয়ে হালকা শব্দ করে হেসে ফেলল। বউটা তার বড্ড বোকা। মেহরাব রুমে এসে চারিদিকে চোখ বুলিয়ে লামিয়াকে কোথাও পেল না। কপাল কুঁচকে অ্যাপ্রনটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে চেক করলো। খালি ওয়াশরুম দেখে কপালে ভাঁজ গাঢ় হলো মেহরাবের। বারান্দায় দরজার কাছে গিয়ে মুখ থেকে বিরক্তির চ শব্দ বেরিয়ে এলো। লামিয়া বারান্দায় উল্টো হয়ে শুয়ে আছে। মোটা একটা বইয়ের ওপর মাথা দিয়ে বেঘরে ঘুমোচ্ছে। মেহরাব লামিয়াকে না ডেকে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বারান্দায় চলে গেল। লামিয়াকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবার বারান্দায় গেল। সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস সাতকাহন ফ্লোর থেকে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই উপন্যাস পড়েই তার বইয়ের মাথায় তাকে ছেড়ে একা থাকার কুমতলব এসেছে। সে কি সাতকাহনের দীপাবলির বর্দের মতো নাকি? আশ্চর্য! এইসব উপন্যাস আর বাসায় রাখা যাবে না। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! রাতের খাওয়ার সময় মেহরাব আর লামিয়াকে ডাকেনি। লামিয়ার মেন্টাল কন্ডিশনের জন্য এখন প্রপার ঘুম প্রয়োজন। জেগে থাকলে উল্টোপাল্টা চিন্তা করে নিজের মাথা খারাপ করবে, সাথে তারটাও করবে। রহিমাকে দিয়ে লামিয়ার খাবার রুমে নিয়ে রাখলো মেহরাব। রাতে জেগে গেলে খেয়ে নেবে। লামিয়া ঘুম ভাঙলোর মাঝরাতে। নিজেকে বিছানায় দেখে বুঝতে বাকি রইল না মেহরাব তাকে এখানে রেখে দিয়ে গিয়েছে। বিছানা থেকে নেমে ধীর পায়ে বারান্দায় গেল সে। মেহরাব এক হাত কপালে দিয়ে শুয়ে আছে। লামিয়া গিয়ে সোজা মেহরাবের পায়ের কাছে বসে পড়ল। মেহরাব হুড়মুড় করে উঠে বসে লামিয়ার হাত দুটো চেপে ধরে হতভম্ব গলায় বলল, এসব কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। তুমি এভাবে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। লামিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। মেহরাব লামিয়াকে বুকে টেনে নিল। এক হাতে চোখের পানি মুছে অস্থির হয়ে বলল, আরে কাঁদছো কেন? আমি রাগ করিনি, আর কান্না বন্ধ করো প্লিজ। আর কখনো আমার পায়ে হাত দিবে না লামিয়া, এসব আমি পছন্দ করি না। শেষের কথাটা গম্ভীর গলায় বলল মেহরাব। লামিয়া তার হাত দুটো ধরে তড়িঘড়ি করে বলল, করব না, আর কোনো ভুল করব না। এবারের মতো মাফ করে দাও। শোন লামিয়া, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বুঝো, যা মনের অন্তঃস্থল থেকে আসে। যেখানে ভালোবাসা আছে সেখানে কখনো ধোঁকা প্রতারণা থাকবে না। কেউ যদি ধোঁকা দিতে বলে তার সাথে সম্পর্ক থাকলেও ভালো আমি শুধু তোমাকেই বাসি, তাহলে বুঝে নিতে হবে সে কখনো ভালোবাসেনি। আমি তোমাকে আমার সহধর্মিণী হিসেবে ভালোবেসেছি, আমার বাচ্চার মা হিসেবে নয়। কত মানুষের হাত থাকে না, পা থাকে না, অপূর্ণতা নিয়ে তারা কি বেঁচে থাকে না? আমাদের তো সব আছে। একটা সন্তান না হয় নাহি থাকলেও আল্লাহ হয়তো এতে আমাদের কল্যাণ রেখেছে, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র সে। আমরা কপালকুটি মরে গেলেও সন্তান পাবো না যদি সে না চায়। তাই প্লিজ আর কখনো এমন বোকামি করবে না। আমি কষ্ট পাবো খুব। ভালোবাসি বলে কষ্ট দিও না বউ। ভোর 4:30টায় বাসার কলিং বেল বেজে উঠল। সবাই তখন নামাজে দাঁড়িয়েছে। মাহতাব আর মেহরাব মসজিদে গিয়েছে। আজ আজানের প্রায় সাথে সাথে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। দরজার উপাশে থাকা মানুষটা যে মোটেও ধৈর্য নেই, তার বেল বাজানোর ধরনে তা স্পষ্ট। অনবরত বিরামহীনভাবে সে কলিং বেল বাজিয়ে চলেছে। ময়না বেগম 2 রাকাত সুন্নত আদায় করে সালাম ফিরিয়ে বিরক্ত গলায় বলল, এভাবে কে বেল বাজাচ্ছে? সামান্যতম ভদ্রতা জ্ঞান নেই। আর বাসায় ঢুকেছে কিভাবে? দারোয়ান বেটা কি হালকা হতে গেট খুলে চলে গিয়েছে? আজকে ওর বেতন থেকে 50 টাকা কাটা যাবে, বেয়াদব। চুপ করো ময়না। নামাজে বসে অসভ্যের মতন কথা বলছো কেন? কুলসুম বেগম সালাম ফিরিয়ে বিরক্ত গলায় মেয়েকে ধমক দিলেন।
মধু সালাম ফিরিয়ে দ্রুত দরজা খুলতে গিয়েছে। রহিমা আর জোরে সবার শেষে নামাজে দাঁড়িয়েছে, তাই তাকেই যেতে হলো। ময়না বেগমও ধীর পায়ে আসলো মধুর পিছু পিছু। এই অসভ্য চেহারা না দেখলে তার নামাজে মন বসবে না। বয়সে ছোট হলে হাতে মধু মেখে চটাস করে একটা চর বসাবে। বাসায় না শেখালে কি হয়েছে, সে নিজে চড়িয়ে চড়িয়ে ভদ্রতা শিখিয়ে দেবে। মধু দরজা খুলতেই পরিচিত মুখ দেখে থমকে গেল। বহুকালের চেনা জানা মানুষটাকে দেখে মুখে হাসি উঠলেও পরক্ষণে তা অভিমানের চাদরে মিলিয়ে গেল। দরজার ওপাশের মানুষটাও মধুকে দেখে কম অবাক হয়নি। মধুর এখানে থাকা তাকে বিস্ময়ের চরম শিখরে নিয়ে গিয়েছে। হাতের লাগেজটা রেখে অবাক চোখে তাকিয়ে বলল, মধুরিমা, তুই এখানে? মধু কিছু না বলে চুপ করে রইল। ময়না বেগম সন্ধিহান চোখে সামনে আসতে নিজের ছেলে স্বামীরকে দেখে অবাক হয়ে গেল। গোল গোল চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হুঁশ ফিরল ছেলের পাশে সাদা চুলওয়ালা একটা মেয়ে দেখে। মেয়েটাও তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। ময়না বেগম আজকে এক হাতে বুককে আর এক হাত পায়ে দিলেন। সে নিশ্চিত তার বেঈমান ছেলে এই বিদেশি পাটখড়িকে বিয়ে করে নিয়ে এসেছে। পায়ে স্লিপার খুলে সোজা ছেলের গায়ে ছুঁড়ে মারলেন। হঠাৎ অতর্কিত হামলায় স্বামীর বোকা হয়ে গেল। স্যান্ডেল সোজা তার নাকে এসে লেগেছে। সামনে তাকিয়ে মাকে দেখে কিছু বলতে যাবে, তার আগেই দ্বিতীয় পায়ের স্যান্ডেলটাও ছুঁড়ে মেরেছে ময়না বেগম। এবার তার সোজা পাটের আশের মতো চুল বিশিষ্ট মেয়েটির গায়ে লেগেছে। মধু এক হাতে মুখ চেপে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেছে কিছুই তার মাথায় ঢুকছে না। স্বামীর অবাক চোখে তাকালো ময়না বেগমের দিকে, যার নজর আপাতত মধুর পায়ের স্যান্ডেলের দিকে। ওগুলো মারবে নাকি? আম্মু, এসব কি করছো? কোথায় ছেলেকে জড়িয়ে ধরবে, তা না করে জুতো মারছো কেন? ময়না বেগম গুনগুন করে কাঁদতে লাগলো। ড্রয়িং রুমে এই ভয়ঙ্কর অবস্থা নামাজের রুমে এখনো পৌঁছায়নি। মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। স্বামী নিজেও হতভম্ব চোখে মায়ের কান্না দেখছে। মধু গিয়ে ময়না বেগমকে আগলে ধরলো, সোফায় বসিয়ে দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। ময়না বেগম বুকে হাত রেখে আহাজারি করতে করতে বলল, আমার ভাইদের রক্ত পানি করা টাকায় এই ছেলেকে বিদেশ পাঠিয়েছি পড়াশোনা করতে, আর এই কুলাঙ্গার বিদেশিনী ধরে এনেছে। ভাইদের সামনে মুখ দেখাবো কিভাবে আমি? আমার নাক কেটে 3 টুকরো করেছে এই বেয়াদব। ছি 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 ছি। এই দিন দেখার আগে বিপি লো হয়ে আমি জ্ঞান হারালাম না কেন? স্বামী জল ঝুলিয়ে মায়ের অভিনয় দেখছে। চেঁচামেচি শুনে কুলচুম বেগম সহ সবাই নামাজের রুম থেকে বেরিয়ে এসেছে। স্বামীর সাথে আসা মেয়েটা অবাক চোখে ময়না বেগমের কাণ্ড কারখানা দেখছে। তার হাতে ময়না বেগমের 2 নম্বর জুতা বিদ্যমান। ও আজমল আঙ্কেলের মেয়ে মারিয়া। আম্মু, এভাবে রিয়েক্ট করা বন্ধ করো। কুলচুম বেগম এতক্ষণ মেয়ের কান্নার কারণ খুঁজছিল। নাতির গলা শুনে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। খুশিতে চোখ টলমল করতে লাগলো। এক হাতে লাঠি ভর দিয়ে আর এক হাতে নাতিকে কাছে ডাকলো। স্বামীরও গিয়ে কুলসুম বেগমকে জড়িয়ে ধরলো। মধু এতক্ষণে নিজের মাথার জট খুলতে পারলো। স্বামীর তাহলে এবারই নাতি। ময়না বেগম নাক টেনে ছোপা থেকে উঠে দাঁড়ালো। কুলসুম বেগম নাতির চোখে মুখে চুমু খেয়ে সারা মুখে হাত বোলাচ্ছেন। কুলসুম বেগম ছেলের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। স্বামী শব্দ করে হেসে নিজেও আগলে নিল মাকে। কেমন আছিস বাবা? শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছিস। আয়, আমি তোকে ভাত দেই। স্বামীর ময়না বেগমকে থামিয়ে দিল। মায়ের কপালে চুমু খেয়ে মুচকে এসে বলল, পরে খাবো আম্মু, এখন ফ্রেশ হব। মামারা কোথায়? আর ছোট মামি কি তার মামার বাড়ি গিয়েছে? দেখছি না যে। আর মধু এখানে কি করছে? তোর মামারা মসজিদে, লামিয়া একটু অসুস্থ, নিজের রুমেই ঘুমাচ্ছে। আর মধুকে কি তুই আগে থেকে চিনিস? হ্যাঁ আম্মু, আমার একমাত্র বন্ধু ছিল হাই স্কুলে। বলেছিলাম না তোমাকে একটা মেয়ের কথা, এই সেই মেয়ে। ও, এখন আর সে তোমার শুধু বন্ধু নেই, বড় মামি হয় তোমার। মামি বলেই ডাকবে। স্বামীর অবাক চোখে তাকালো মধুর দিকে। মধু নিচের দিকে তাকিয়ে পা দিয়ে ফ্লোর খুঁড়ছে। স্বামীর মধুর সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে হুট করে মধুর মাথায় একটা চাটি মেরে মুচকে এসে বলল, বলেছিলাম না মধুর চাক, তোর জীবনে একদিন ভালোবাসার জোয়ার আসবে। মিলল তো? মধু কিছু বললো না। অভিমানী চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। স্বামীর মধুর অভিমান বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে রহিমাকে বলল মারিয়াকে গেস্ট রুমে নিয়ে যেতে। কাল মারিয়া দিনাজপুর তার দাদার বাড়ি চলে যাবে। এরকম কিছু হতে পারে স্বামীর তাকে রাস্তায় বলেছিল। তবু মারিয়া কম অবাক হয়নি। তার কাছে ময়না বেগমকে অসম্ভব ভালো লেগেছে। সুযোগ পেলে একটু বন্ধুত্ব করবে সে। মাহতাব আর মেহরাব বাসায় এসে স্বামীরকে দেখে অবাক হলো না। তারা জানতো আর স্বামীর আসবে। স্বামী সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, পরিণামে জুতা খেতে হলো। ময়না বেগম ছেলেকে কাছে ডাকলেন। স্বামীর কাছে যেতেই সপাটে একটা চড় পড়লো তার গালে।
মাহতাব আর মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। মেহরাব বিড়বিড় করে বলল, বেস্ট অফ লাক সামির। স্বামীর গালে হাত দিয়ে হতভম্ব হয়ে বলল, মারলে কেন? এই সময় বাসায় সবাই নামাজ পড়ে, জানো না? অসভ্যের মতো বেল বাজাচ্ছিল কেন? ভদ্রতা শেকনি বেয়ারা ছেলে। স্বামীর গালে হাত দিয়ে মিনমিন করে বলল, সরি। রুমে যাও। সবার সাথে কুশল বিনিময় করে স্বামীর ময়না বেগমের রুমে গেল। আর সে এখানেই থাকবে, কাল ছাদের রুমে শিফট হয়ে যাবে। রহিমাকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে হবে। এভাবে ছেলেটাকে মারলে কেন আপা? মাত্র দেশে এসেছে, একটু ভালো ব্যবহার তো করতে পারো। বেশি বুঝবি না। এক বিদেশিনী মেয়ে নিয়ে সকাল সকাল বাসায় এসে হাজির হয়েছে, তার উপর অসভ্যের মতো একটানা বেল বাজিয়েই চলেছে। এই মেয়েকে দেখে যদি আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, আরো কয়েকটা দেওয়া দরকার ছিল। মাহতাব চোখের ইশারায় মধুকে ডেকে নিজের রুমে চলে গেল। আপার সাথে তর্কে যাওয়ার দুঃসাহস তার নেই, ওটা মেহরাবের কাজ। মধু ধীর পায়ে মাহতাবের পিছনে গেল। ও এ বাড়ির তর্কাতর্কি বুঝতে আর অনেক তেল মশলা খরচ করতে হবে। কয়েকদিনে তার মাথা খারাপের অবস্থা। ভাবনার মাঝে কখন মাহতাব দাঁড়িয়ে গেছে মধু খেয়ালই করেনি। ফলাফল মাহতাবের পিঠের সাথে ধাক্কা। মাহতাব এক হাতে রুমের দরজা লাগিয়ে গম্ভীর গলায় বলল, ধাক্কা বুকে এসে খেতে হয় মধু, তাইলে তো আমি তোমাকে দুহাতে আগলে নিতে পারবো। এসো, সামনে এসে আমার বুকে ধাক্কা খাও। মধু হতভম্ব হয়ে গেল। সে কি ইচ্ছে করে পরিকল্পনা ভাবে ধাক্কা খেয়েছে? এভাবে বলছে কেন? ব্যথা পেল না তো আবার? তার মাথা কি বেশি শক্ত, লোহার মতো? কি হলো, এসো। আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি। আপনি কি ব্যথা পেয়েছেন? পেয়েছি। আনরোমান্টিক বউ পেলে সব বড়ই ব্যথা পাই। আমার মতো বুড়ো হলে তো তুমি সংসার আলাদা করে বলবে, আপনাকে আর দরকার নেই বাবুর আব্বু, আমি একা থাকতে পারি। আমাদের সংসার আজ থেকে ভিন্ন হলো, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বাবুর আব্বুকে? আমি। কিন্তু আপনার তো কোনো বাবু নেই। আজ থেকে প্রতিদিন সকালে ভেজানো বাদাম খাবে, বুদ্ধির জন্য ভালো, বুঝেছো? এবার এসো, আমার পাশে চুপচাপ শুয়ে পড়ো। নামাজ 2 রাকাত বাকি আছে। যাও, পড়ে এসো। আচ্ছা। মধু চলে যেতে মাহতাব দীর্ঘশ্বাস ফেলে শুয়ে চোখ বন্ধ করলো। মধু আর মাহতাবের সম্পর্ক একটা গণ্ডির মধ্যে আটকে আছে। মাহতাব এগিয়ে যেতে চাইলেও মধুর অবুঝ ব্যবহার সে আবার পিছিয়ে যায়। বার কয়েক এও ভেবেছে যে মধুর জীবন হয়তো অন্য কেউ ছিল, তাই তার থেকে সবসময় দূরে দূরে থাকে। জিজ্ঞাসা করতে চেয়েও আর করা হয়ে ওঠেনি। তার নিজের কাছে অস্বস্তি লাগবে এমন নয়, সে মধুকে জৈবিক চাহিদার জন্য কাছে চাইছে। সে মন থেকে মধুকে নিজের করে চাইছে, তার চাওয়ার পরিধি বেশি নয়। ব্যাস, মধু তার সাথে সহজ হয়ে কথা বলবে, তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় নিজেকে নিয়ে গল্প করবে। তার একান্ত ব্যক্তিগত গল্প, যা সে আজ পর্যন্ত কারোর সাথে করেনি। তাকে ভরসা করতে শিখে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চায় না মাহতাবের। শারীরিক চাহিদা ভালোবাসার এক অংশ। ভালোবাসা একটি মানুষের আত্মার সাথে হয়। কেউ যদি একটা মানুষের শুধু একটি বিষয়বস্তুকে ভালোবাসে, তাহলে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসলে ভালো খারাপ দুটো মিলিয়েই ভালোবাসতে হবে। তার সুস্থতাকে ভালোবাসতে হবে, তার অসুস্থতাকেও ভালোবাসতে হবে। তার হাসি ভালোবাসলে তার রাগ কান্নাকেও ভালোবাসতে হবে। তার প্রতিটি সেকেন্ডকে ভালোবাসতে পারলেই তা হবে সত্যিকারের ভালোবাসা। তার চকচকে নিখুঁত সৌন্দর্য ভালোবাসলে তার মেদ জমা খসখসে চামড়ার শরীরকেও ভালোবাসতে হবে। শুধু শারীরিক চাহিদা ভালোবাসা নয়, শারীরিক চাহিদা ভালোবাসারই একটি অংশ। সারাদিন সূর্য তার অশেষ তেজে পৃথিবী ঝলসে দিল, রাতের চন্দ্রিমা তার কোমল জ্যোৎস্নায় পৃথিবীর গায়ে স্নেহের পরশ বুলিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপে আজ মাহতাব অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। তার উপর আসার পর থেকে মধুর দর্শন পাওয়া যায়নি একবারের জন্যেও। মাহতাব নিজে থেকে ডাকেনি তাকে। দেখা যাক কতক্ষণ দূরে থাকতে পারে। পুরনো বন্ধুর সাথে মান অভিমানের পালা মেটাতে অনেকদিন সময় পার হয়ে গিয়েছে। স্বামীর এত সহজে মানাতে পারেনি মধুকে, এর জন্য অনেক কাঠগড় পোড়াতে হয়েছে তাকে। মিনিট 2 কান্নার অভিনয় করে কানে ধরে উঠবেশ করে তবে মানিয়েছে মধুকে। বোকা মধু আবেগে গাল ভিয়েছে দিচ্ছে অনেকক্ষণ। পুষিতে 2 বার কপি করেও খাইয়েছে। মামা এসেছে অনেকক্ষণ। যাচ্ছিস না কেন? আমি কি করব? গলা ধরে বসে থাকবি গাধি? ছি, এগুলো কি ধরনের কথা? শোন মধুচাক, মামা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, তুই নিজেও কচি খুকি নস। স্বামী স্ত্রীর সম্পর্কে নিয়ে অবশ্যই ধারণা আছে তোর, তাহলে এমন করছিস কেন? মধু চুপ করে রইল। স্বামী তীক্ষ্ণ চোখে মধুকে পরখ করে সন্ধিয়ান গলায় বলল, আসল সমস্যাটা কোথায়? কি লুকাচ্ছিস? কিছু না, তুই থাক, আমি রুমে যাচ্ছি।
স্বামীরকে কিছু বলার সুযোগ না দিয়েই মধু দ্রুত পায়ে বেরিয়ে গেল। স্বামীর জহুরি চোখে পরখ করলো সবটা। এই মেয়েটার সাথে সে 8 বছর পড়াশোনা করেছে, ক্লাস 3 থেকে এসএসসি পর্যন্ত তারা একই স্কুলে ছিল। খুব চুপচাপ থাকা মেয়েটি হুট করে কিভাবে যেন তার বন্ধু হয়ে গেল। মাঝে মাঝে হাতে মুখে মারের দাগ দেখে চোখ ভরে উঠত তার। এরকম কোমল একটি মেয়ের গায়ে কেউ কিভাবে হাত তুলতে পারে মাথায় আসতো না। স্বামীর অনেক চেষ্টা করেও মধুর মুখ থেকে কিছু বের করতে পারেনি। এক সময় সে চেষ্টা করাই ছেড়ে দিয়েছে। বারবার একই প্রশ্ন করে কাউকে অস্বস্তিতে ফেলা কোনো মানে নেই। তবে আজকের ব্যাপারটা স্বামীর কাছে ভালো ঠেকলো না। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। দেশে আছে কিছুদিন, দেখা যাক কি হয়। মধু নিজের রুমে এসে হাত ছেড়ে বাঁচলো, না হলে স্বামীর প্রশ্নের বান চলতেই থাকতো। স্বামীর প্রশ্নের উত্তর তার কাছে থাকলে সে বলতে পারবে না। সেসব মনে করা মানে পুরানো ঘা খুঁচিয়ে তাজা করা। কপালে জমে থাকা ঘামটুকু মুছে মধু চারিদিকে চোখ বুলালো। শূন্য ঘর থেকে কপাল কুঁচকে গেল তার। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। মাহাতাব বারান্দার রেলিংয়ে পিঠ ঠেকিয়ে তার দিকে তাকিয়ে মধু হালকা হাসার চেষ্টা করলো। মাহাতাব সেদিকে পাত্তা না দিয়ে এক মনে মধুর দিকে তাকিয়ে তার দুচোখ মধুতে বিচরণ করছে। মধু জোরপূর্বক আনা হাসিটাও মিলে গেল। অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মাহাতাব মধুর অস্বস্তিতেও পাত্তা দিল না। সে চোখ বুলিয়ে মন্তর গলায় বলল, এদিকে এসো। মধু নড়ল না, এক কদম এগিয়ে গেল না, উল্টো পিছিয়ে গেল 2 কদম। মাহতাব দেখল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে এগিয়ে গেল মধুর দিকে। এই প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। এক হাতে কোমর চেপে নিজেদের দূরত্ব কমিয়ে নিজের সাথে চেপে ধরলো। ঠকঠক করে কাঁপতে থাকা মধু সম্পূর্ণ শরীর নিজের বাহুতে মিশিয়ে নিল। তার শক্ত বুকে মধুর মাথাটা আঁকড়ে ধরে শান্ত গলায় বলল, এদিকে আসার মানে হচ্ছে আমার কাছে এসো, ঠিক আছে? ঠিক কতটা কাছে, বুঝেছো? মধুর শরীরের কাঁপন থেমে গিয়েছে। সমস্ত ভর মাহতাবের ওপর ছেড়ে দিতেই মাহতাবের কপালে ভাঁজ পড়ল। বুক থেকে আলগা করে সামনে আনতেই মধুর নিস্তেজ মুখটা দেখে বুক কেঁপে উঠল তার। অস্থির হয়ে মধুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চুল টানতে টানতে পায়চারি করতে করতে ভাবলো সবাইকে ডাকবে কিনা কি ভাববে কে জানে। গ্লাস থেকে পানি নিয়ে কয়েকবার চোখে মুখে ছিটিয়েও দিল, কাজ হলো না। দ্রুত ফোন নিয়ে মেহরাবকে কল করলো সে। মেহরাব তখন মাত্র হসপিটাল থেকে ফিরেছে। ভাইয়ের কল পেয়ে দ্রুত পায়ে তার রুমে গেল। ভাবের কি হয়েছে ভাই? জানি না, হুট করে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাহতাবের চিন্তিত মুখের দিকে তাকিয়ে মেহরাব আর কোনো প্রশ্ন করলো না। মধুর পালস রেট চেক করে আবার নিজের রুমে গেল। প্রয়োজনীয় জিনিস এনে নিজের কাজে লেগে গেল। কি এমন হয়েছিল ভাইয়া? ভাবি শক্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ডেকো না, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। মাহতাব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে কিভাবে বলবে তার বউকে একটু জড়িয়ে ধরেছে বলে তার বউ জ্ঞান হারিয়েছে। মেহরাব নিজেও আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহতাব এসে মধুর পাশে বসলো। কপালে ভাঁজ ফেলে কোমরে শাড়ি সরিয়ে দিতেই তার চোখে মুখে শক্ত হয়ে গেল। মধুর ক্লান্ত ও বিধ্বস্ত মুখের দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। দরজা বন্ধ করে এসে নিজের কাজ শেষ করে গাড়ির চাবি নিতে তৎক্ষণাৎ বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুম লক করতে ভুলল না সে। রাতে খাবার টেবিলে মাহতাবকে না দেখে ময়না বেগমের চোখ কপালে উঠল। স্বামী নিচে গেল মাহতাবকে ডাকতে। দরজা লক দেখে ময়না বেগমকে এসে বলতেই ময়না বেগম হাহুতাশ করে বলল, দেখেছো আম্মা, এসেই বউকে নিয়ে দরজায় খিল দিয়েছে। ছি ছি ছি, বুড়ো বয়সে ভীমরতি, লজ্জা শরমের মাথা খেয়েছে বেয়াদবটা। কুলসুম বেগম বিরক্ত হয়ে মাহতাবের রুমের দরজার দিকে তাকালো। ছেলে তার কোনোদিনও এমন করেনি, আজ কি এমন হলো? লামিয়া স্বামীর সাথে কথা বলছিল। ময়না বেগমের কথা হেসে উড়িয়ে দিল। কুলসুম বেগমের দৃষ্টি তার কাছে ভালো লাগলো না। আগের দিনের মানুষ সে, চিন্তা ভাবনা অনেকটা সেকেলে হয়ে গেছে। মেয়েরা পেশে বসতে বসতে সবার দিকে চোখ বুলালো। কি হয়েছে, সবাই এভাবে বসে আছে কেন? তোর বড় ভাই বাড়ি ভর্তি মানুষের সামনে বউ নিয়ে দরজায় খিল দিয়েছে। লজ্জায় আমার গলা দিয়ে খাবার নামছে না। মেহরাব আশ্চর্য হয়ে পড়ল। তুমি লজ্জা পাচ্ছ কেন? তো লজ্জা পাবো না? সবাই ভাববে আমার ভাইয়ের মতো আমিও বোধহয় নির্লজ্জ ছিলাম। তোদের দোষ এসে আমার ঘাড়ে পড়বে কেন? আর আমি বা মানবো কেন? মেহরাব বুঝলো তার আবার ঝগড়া করার মুড হয়েছে, তাই যুক্তিহীন যুক্তি দাঁড় করাচ্ছে। সে তার তর্কে গেল না। কুলসুম বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিছুক্ষণ আগে ভাবি অসুস্থ হয়ে পড়েছিল, আমি নিজে চেক করে ইঞ্জেকশন দিয়ে এসেছি। আজ রাতে আর ঘুম ভাঙবে না। ভাইয়া হয়তো তার পাশে আছে। ভাইয়া তো আকাশ কুসুম না ভাবলেও চলবে। কুলসুম বেগম উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? সারাদিন তো ভালোই দেখলাম, হঠাৎ করে কি এমন হলো?
প্রেশার লো হয়ে গেছে আম্মা, চিন্তা করো না। মেহরাব কৌশলে কথা ঘুরিয়ে দিল। স্বামীর বুড়ো কুচকে তাকিয়ে রইল মেহরাবের মুখের দিকে। কিছু একটা হয়েছে সে নিশ্চিত। মধুর আচরণও স্বাভাবিক ছিল না, তার উপর রুমে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া। ময়না বেগম মলিন গলায় বলল, মেয়েটা অসুস্থ আর তোর ভাই আমাদের একবারও বলার প্রয়োজনও মনে করলো না। দেখেছো আম্মা, কি বেয়াদব ছেলে তোমার। রহিমা টেবিলে মাছের বাটি রাখতে রাখতে বলল, ভাইজান তো বাসায় নাই আপা, হে তো হই যে কই বাইর হইয়া গেছে। সবাই অবাক চোখে তাকালো রহিমার দিকে। সবার এমন দৃষ্টি দেখে রহিমা থতমত খেয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, অসুস্থ মেয়েটাকে রুমে তালা মেরে রেখে গেছে তোমার ছেলে। দেখেছো আম্মা, এই ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোমার ছেলে এতিম মেয়েটার উপর অত্যাচার করছে। ওর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। মেহরাব গাড়ি বের কর, আমি এক্ষুনি থানায় যাব। ময়না বেগম দুলাপে উঠে হাত ধুতে চলে গেছে। স্বামীর অসহায় চোখে মেহরাবের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, আমি বিয়ে করব না মামা, খবরদার আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। আচ্ছা। কাল মাকে নিয়ে হসপিটালে যাব, তোমার ফ্রেন্ডকে বলে রেখো। হুম। আমাকে রুমে দিয়ে এসো মেহরাব। রহিমাকে বলো আমার খাবার রুমে দিয়ে আসতে। আসুন আম্মা। মেহরাব কুলসুম বেগমকে তার রুমে নিয়ে গেল। লামিয়া গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, আপা, কখন কার দলে যাই কিছুই বুঝি না। সবার দলে গেলেও আম্মু কখনো মামাদের দলে যায় না মামি। লামিয়া হেসে ফেলল। আজ মেহরাবের খবর করে ছাড়বে ময়না বেগম। থানায় না নিয়ে গেলে কয়েক ঘা লাগিয়েও দিতে পারে। মাহতাব জয়নাল ব্যাপারীর সামনে সোজা হয়ে বসে আছে, শান্ত চোখে তার হাজার ক্রোধ। জয়নাল ব্যাপারীর পাশে তার দুই ছেলে দাঁড়িয়ে, তারা কপাল কুঁচকে মাহতাবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এত রাতে মাহতাবের আগমন আর এমন শান্ত ভয়ঙ্কর দৃষ্টির মানে কিছুই তাদের মাথায় ঢুকছে না। জয়নাল ব্যাপারীর বড় ছেলে জাবির আজ বাড়িতেই আছে। তারা তিন ভাই। জয়নাল ব্যাপারীর প্রথম স্ত্রী মরিয়মের সন্তান। মরিয়ম বিবি বেঁচে থাকতে জয়নাল ব্যাপারী আলেয়া বেগমকে বিয়ে করেন। স্বামীর এই বেইমানি মেনে নিতে পারেননি তিনি, তাই এক কাপড়ে সংসার ছেড়েছেন। জাবির বেশিরভাগ সময় তার সাথেই থাকে। বাবার প্রতি তেমন একটা টান নেই তার, কিন্তু ছোট দুই ভাই একেবারে তার বাবার মতো হয়েছে, দয়ামায়াহীন নিষ্ঠুর প্রকৃতির। মধুরিমাকে সে ছোট বোনের মতো স্নেহ করে। যতদিন জাবির এই বাড়ি থাকতো মধু অনেকটা স্বস্তিতে থাকতো। জয় আর স্বামী তার ওপর হাত ওঠাতে পারতো না, অন্তত প্রতিদিনের মারধর থেকে বেঁচে যেত সে। জাবির চেয়েছিল মধুকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু তার মায়ের ঘরে সতীনের মেয়ের জায়গা হবে না। তাছাড়া মধুকে দেখলেই তার মায়ের পুরানো ঘা তাজা হয়ে উঠবে, তাই সেও নিয়ে যায়নি। মাহতাব জয়নাল ব্যাপারী আর বাকি সবাইকে জেলে ঢুকালেও জাবির চুপ ছিল। মধু এ বাড়িতে বড় হয়েছে, আপনারা ওকে ছোট থেকে নিজেদের সাথে রেখেছেন, তাই প্রশ্নটা আপনাদের কাছেই রাখছি। মধুর সাথে কে অসভ্যতামি করেছে? এক কথায় উত্তর চাই। বেশি কথা শোনার ধৈর্য আমার মধ্যে অবশিষ্ট নেই, তাই তাড়াতাড়ি উত্তর দিন। জয়নাল ব্যাপারে কুলকুল করে ঘেমে যাচ্ছেন। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে আছেন। মাহতাবের কথার আগামাথা কিছুই বুঝতে পারছেন না সে। মাহতাবের শান্ত চোখে ক্রোধের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছে। আলেয়া বেগম জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, জামাই, এসব কি বলছে জয়নাল? আর তুমি কেন চুপ করে আছো? মধুর সাথে এই বাড়িতে কেউ অসভ্যতা করেনি বলছো না কেন? ওই মুখপুরি এখানে থাকতেও শান্তি দেয়নি, এখন শ্বশুরবাড়ি গিয়েও শান্তি দিচ্ছে না। শেষের কথাগুলো বলে আলেয়া বেগম রাগে গজগজ করছে। জাবির এক দৃষ্টিতে তার বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মাহতাব হাত মুষ্টি বন্ধ করে নিচের দিকে তাকিয়ে, তার ইচ্ছে করছে এখন এই সব কটাকে মেরে মাটিতে পুঁতে দিতে। আর আলেয়া বেগমের দিকে তাকাতে গা গোলাচ্ছে। এ কেমন মা? মারা কি এরকম হয়? মা কখনো এমন হতে পারে না। মায়েরা হয় মমতাময়ী, তারা শুধু হৃদয় উজাড় করে ভালোবাসতে জানে। এই মহিলা কারোর মা হওয়ার যোগ্য না। মাহতাব নিজের ফোন থেকে মেহরাবকে SMS করে এখানে আসতে বলল। তার আবার একটাই সমস্যা, অতিরিক্ত রাগ উঠলে মুখ থেকে কথা বের হতে চায় না। যেমন এখন সে মূর্তিমান মানবের মতো জমে বসে আছে। সবার এই স্তব্ধতা দেখে মুখ খুলল জাবির। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, ভাইয়ার প্রশ্নের জবাব দাও বাবা। সে এত রাতে এখানে নিশ্চয়ই আমাদের সাথে মজা করতে আসেনি। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে তার এত রাতে এখানে আসতে হয়েছে। তাই সময় নষ্ট না করে জবাব দাও। আমাদের সকালে অফিস আছে, তুমি আর তোমার ছেলেদের মতো বসে বসে খাই না। ছেলের কর্কশ গলায় দমে গেল জয়নাল ব্যাপারী। ভীতু চোখে তাকালো ছোট দুই ছেলের দিকে।
জয় আর শরীফ ভয় কাঁপছে। জাবিরকে তারা ভালো করে চেনে, সত্যিটা জানতে পারলে মেরে হাত পা ভেঙে দিতে দুবার ভাববে না। আলেয়া বেগম বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আগের বার জেল থেকে আসার পর পাড়া প্রতিবেশী তাদের উপর ছিচি করেছে। এখনো কেউ খুব একটা মিশতে চায় না। গলির চায়ের দোকানে তাদের নিয়ে নিত্য দিনের বৈঠক বসে। এর মধ্যে আবার কিছু হলে এ পাড়ায় আর থাকা হবে না, সবাই এক ঘরে করে দেবে তাদের। জয়নাল ব্যাপারী এবার গলা পরিষ্কার করে কিছু একটা গম্ভীর গলায় বলার চেষ্টা করলেন। মাহতাবের দিকে তাকিয়ে না জানার ভান করে বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। এখানে আমরা মধুর সাথে খারাপ ব্যবহার করেছি, ঠিক তবে তার সাথে অসভ্যতা করার কেউ নেই এ বাড়িতে। আমরা সবাই তার আপনজন, বাবা ভাই হয়। এসব মুখে আনো পাপ জামাই। জয়নাল ব্যাপারীর ভোলা ভালা চেহারা দেখে মাহতাবের মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল জয়নাল ব্যাপারীর মুখের দিকে। কয়েকটা শক্ত কষে বসিয়ে চোয়াল ভেঙে দিতে পারলে মনটা একটু শান্ত হতো। জয়নাল ব্যাপারী থেকে চোখ সরিয়ে মাহতাব ঘড়ির দিকে তাকালো। এতক্ষণে মেহরাবের চলে আসার কথা। ছোট ভাই ডাক্তার হলেও হাড় ভাঙার অভিজ্ঞতা তার কম নেই। স্কুল কলেজে এই জন্য অনেকবারই মাহতাবকে জরিমানা গুনতে হয়েছে। আজ ভাইয়ের এই গুপ্ত প্রতিভা কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করবে না মাহতাব। মেহরাবকে দিয়ে ভাঙাবে, আবার তাকে দিয়েই পট্টি করাবে। সে নিজে কিছু করবে না। শ্বশুরের গায়ে হাত তোলাটা ভালো দেখায় না। জাবির হতভম্ব চোখে বাপ ভাইদের দিকে তাকিয়ে। এই ছোট ভাই দুটো কিছুদিন আগেও তার কাছে চকলেটের বায়না ধরেছে। মনে হচ্ছে এই তো সেদিন সে তার বাবার কাঁধে চড়ে বাজারে গিয়েছে। তার চেনা জানা মানুষগুলো কিভাবে এত বদলে গেল? এটা কি তার নিজের পরিবার? জাবির আলিয়া বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। এই মহিলা তাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। জাবিরের মন চাইলো নিজেই নিজের গলা চেপে মরে যেতে। লজ্জায় চোখ তুলে মাহতাবের দিকে তাকাতে পারছে না সে। কে এমন নিকৃষ্ট কাজ করেছে তা শোনার সাহস হচ্ছে না তার। ঘৃণায় পেট মুচড়ে উঠছে। বাইরে গাড়ির শব্দ পেতেই মাহতাবে নড়ে চড়ে বসলো। ছোট ভাইয়ের কাছে এসব এক্সপ্লেন করাও অস্বস্তিকর, তবে তার ভাই যথেষ্ট বুদ্ধিমান, কিছু খুলে বলতে হবে না নিশ্চিত। মেহরাব শার্টের হাতা গোটাতে গোটাতে ঢুকলো। তার পিছনে স্বামীর মামার সাথে এক প্রকার জোর করে এসেছে সে। ভেতরে ঢুকে জয়কে দেখে মুখে হাসি ফুটে উঠল, যেন বহুদিনের পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে সে। কেউ কিছু বোঝার আগেই দৌড়ে গিয়ে ঠিক নাক বরাবর কয়েকটা ঘা বসিয়ে দিল। মাহতাব সহ সবাই দাঁড়িয়ে গেছে। মেহরাব হাত গোটাতে ভুলে ভাগিনার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কারোর মাথায় ঢুকছে না। জয়ের নাক পেটে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে। জয়নাল ব্যাপারী আর্তনাদ করে ছেলেকে আগলে নিয়েছে। স্বামীর বিজয়ী হাসি হাসতে হাসতে বলল, কলেজে থাকতে এই ছেলে আমার নাক ফাটিয়ে দিয়েছিল মামা। মায়ের খেয়ে বাসায় যাওয়ার অপরাধে মা আমাকে জুতো দিয়ে মেরেছে। আজ শোধবোধ করে দিলাম। ডোন্ট মাইন্ড প্লিজ। মাহতাব আবার চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। মেহরাব স্বামীরের পিঠ চাপড়ে বলল, আমরা মোটেও কিছু মনে করিনি, এরাও করেনি, তাই না? জাবির বিষাদ মুখ নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিজের পরিবারের সাথে এখন যা হবে তা সে সামনে বসে সহ্য করতে পারবে না। কাল সকালে সে এ বাসা থেকে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। ছেলে হিসেবে যতটুকু দায়িত্ব তা দূর থেকেই পালন করবে। মাহতাব মেহরাবকে উদ্দেশ্য করে বলল, এই তিনজনকে ততক্ষণ মারবে যতক্ষণ না এরা সত্যি বলছে। সামান্য পরিমাণ দয়া দেখাবে না। সবগুলোর মুখ বেঁধে নাও, আশেপাশের মানুষের যাতে অসুবিধা না হয়। যাও, শুরু করো। মেহরাব আর উল্টো জিজ্ঞাসা করলো না। কোন সত্যির কথা জানতে চাইছে মাহতাব, সে নিজের কাজে লেগে গেল। স্বামীর কিছুটা বুঝতে পারলো ঘটনা, তাই সে চুপ করে মাহতাবের পাশে দাঁড়িয়ে রইল। মনে মনে মধুকে নিয়ে শঙ্কিত হলো কিছুটা। অমানুষগুলো আবার কিছু করেনি তো? পেশায় ডাক্তার হলেও হাড্ডি ভাঙায় মেহরাবের জুড়ি মেলা ভার। জয়নাল ব্যাপারী কিছু করতে না পারলেও তার দুই ছেলের হাত পা চালাতে পিছপা হয়নি। মেহরাবেরও কিছুটা লেগেছে, তবে তিনজনকে তুলোধনা করে ছেড়েছে সে। মাহতাব শান্ত চোখে তাকিয়ে, ভাই, আমরা বাইরে যাচ্ছি, তোমার যা জানার জেনে নাও। এবার মুখ না খুললে হালকা আওয়াজ দিবে। গাড়িতে অনেক খেলনা আছে, সবগুলো দিয়েই ওদের সাথে খেলবো। আয় সামির। স্বামীর মাথা নাড়িয়ে মেহরাবের পিছু নিল। মাহতাব এখনো ঠায় গা এলিয়ে বসে আছে। মেহরাব যেতেই সোজা হয়ে বসলো। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, বলুন, মধুর সাথে কে এই নিকৃষ্ট কাজ করেছে? জয়নাল ব্যাপারী মাথা নিচু করে চুপ করে আছে। জয় আর স্বামীরের নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। দুজনের অবস্থাই শোচনীয়। মীর কাপা কাপা গলায় অস্পষ্ট স্বরে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, এবারের মতো মাফ করে দিন। ক্ষোভ ছিল ওর প্রতি,
রাগ হতো দেখলেই। ওর মায়ের জন্য আমাদের মা চলে গেছে। বাবাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের সাথে যেতে পারিনি। কিন্তু মাকে ছাড়া থাকতে কষ্ট হতো খুব। কত রাত দুই ভাই কান্না করে কাটিয়েছি তা শুধু আমরাই জানি। বাবার জন্য ওনাকে কিছু বলতে পারতাম না, তাই সব রাগ মধুর উপর দিয়েই যেত। আমরা ওকে মারধর করতাম ঠিকই, কিন্তু কখনো খারাপ নজরে তাকাইনি। তাহলে মধুর শরীরে কামড়ের চিহ্নগুলো কোথা থেকে এলো? জয় ভীত চোখে সায়ের দিকে তাকালো। সায়ের মাথা নিচু করে বসে আছে। জয় কাঁপা কাঁপা গলায় বলল, ওই দিন মিন নেশা করেছিল, ইচ্ছা করে করেনি। বড় কিছু হয়ে যাওয়ার আগে আমি আটকে ফেলেছিলাম। আলেয়া বেগম মূর্তির মতো এক কোণে দাঁড়িয়ে আছে। এদেরকে সে নিজের ছেলের মতো আদর করেছে। তাদের মনে তার জন্য এতটা ঘৃণা সে কল্পনাও করতে পারেনি। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে বুঝতে পারলো সে আগে থেকেই সবটা জানতো। এই জন্যই বুঝি মধুকে বিয়ে দেওয়ার এতটা তাড়া। মাহতাব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব আপনারা এই শহর ছেড়ে চলে যাবেন। আমি চাই না আমার জন্য কোনো মা সন্তান হারা হোক। মাহতাব যত দ্রুত এসেছিল তার চেয়ে বেশি দ্রুত পায়ে ব্যাপারী বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহরাব আর স্বামীর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তোরাও চলে আয়। মেহরাব কিছুটা আমতামতা করে বলল, সিরিয়াস কিছু ভাই? না। মেহরাব আর কিছু জিজ্ঞাসা করলো না। মাহতাব ওদের তাড়াতাড়ি আসতে বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। স্বামীর বুঝতে পেরেও কিছু বলল না, শুধু মনে মনে মধু ঠিক থাকার দোয়া করলো। মাহতাব বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মধু এখনো ঘুমিয়ে আছে। গাড়ির চাবিটা রেখে মধুর মাথায় হাত বুলিয়ে দিল সে। কপালে দীর্ঘ চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মেয়েটা কি এই জন্যই নিজেকে গুটিয়ে রাখছে? একবার কি বিশ্বাস করে বলা যেত না? ওয়াশরুম থেকে বেরিয়ে মেহরাবকে কল করলো। বাসায় পৌঁছেছিস? এই তো কাছাকাছি চলে এসেছি। গলির মোড়ে আছি, তুমি ঘুমিয়ে যাও, আমরা 2 মিনিটে বাসায় ঢুকবো। ঠিক আছে আয়, আমি জেগে আছি। মাহতাব চুপচাপ মধুর পাশে শুয়ে পড়লো। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে মধুকে নিজের বুকে জড়িয়ে ধরলো। এবার কিছুটা ভালো লাগছে। বুকের ভেতরে বয়ে চলা ঝড়টা যেন এক নিমিষেই থেমে গেছে। কয়েক মিনিট পরেই মেহরাবের গাড়ির আওয়াজ পাওয়া গেল। মাহতাব নিজেও চোখ বুঝলো। শরীর খুব ক্লান্ত লাগছে। মাহতাব সিদ্ধান্ত নিয়েছে মধুকে এ বিষয়ে কিছুই বলবে না, কখনো জানতেও দিবে না। সে সব জানে। ভালোবেসে সে তার বউকে বোঝাবে সব পুরুষ এক নয়। সেই তার জীবনের একমাত্র পুরুষ যে তাকে বুকের খাঁচায় আগলে রাখবে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সময় লাগবে, কিন্তু এক সময় সে সফল হবে নিশ্চিত। মধুর ঘুম ভাঙলো খুব ভোরে। মাহতাব তখনও গভীর ঘুমে বিভোর। নিজেকে মাহতাবের বাহুবন্ধন দেখে হকচকিয়ে গেল মধু। কাল রাতের কথা মনে পড়তেই ভালো করে নিজের দিকে তাকালো। সবকিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেকে মাহতাবের থেকে ছাড়িয়ে নিল। উজু করে এসে ধীর গলায় মাহতাবকে ডেকে তুলে নামাজের রুমে চলে গেল। মাহতাব নিজেকে সামলে নিজেও ফ্রেশ হয়ে মসজিদে চলে গেল। মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছে সে। মাথা ঝিমঝিম করছে। মেহরাবের স্বামীরও ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে মসজিদে গেল। মেহরাবের আজ একটা ওটি আছে দুপুরের পরে। আজ আর সকাল সকাল হসপিটালে যাবে না সে। কল করে হাফ ডে ছুটি নিয়ে নেবে। নামাজ শেষে ছেলেরা সবাই আবার ঘুমিয়েছে। লামিয়া সকাল থেকেই মুখ ভার করে বসে আছে। ময়না বেগম অনেক খুঁজেও পেট থেকে কিছু বের করতে পারেনি। সে নিশ্চিত তার বিয়াদব ভাই লামিয়ার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেছে। এত ভালো মেয়েগুলোকেই কেন এই বিয়াদবের কপালে পড়তে হলো? মনে মনে আফসোসের শেষ নেই তার। মধু সকাল থেকেই সবার সাথে স্বাভাবিক ব্যবহার করছে। কাল রাতের বিষয় নিয়ে মনের মধ্যে খচখচ করছে। মাহতাব রেগে আছে কিনা তা নিয়েও মনের মধ্যে আনচান করছে। ব্রেকফাস্ট টেবিলে থতমত মুখে সবাই ব্রেকফাস্ট করছে। ময়না বেগম ধারালো দৃষ্টিতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেহরাব চোরের মতো আর চোখে কয়েকবার তাকালো, এখন আর তাকাচ্ছে না। কাল রাতে কখন ফিরেছো? কুলসুম বেগমের প্রশ্নে একবার চোখ তুলে তাকালো মাহতাব। পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়ে ধীর গলায় বলল, অফিস থেকে জরুরি কল এসেছিলাম মা, সেখানে গিয়েছিলাম। 1:30টার দিকে ফিরেছি। কুলসুম বেগম আর কিছু বললেন না, কিন্তু ময়না বেগম ফোঁস করে উঠল, অফিস সামলে আর কি হবে? তোর ভাই কাল রাতে আবার মারামারি করে এসেছে। দেখ, হাত আর কপাল কালো হয়ে আছে, গুন্ডা হয়েছে একটা। মধু অবাক চোখে তাকিয়ে আছে মাহতাবের দিকে। মাহতাব কাল রাতে বেরিয়েছিল? কই, তার তো মনে পড়ছে না। মাহতাব মেহরাবের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। দেখলে আম্মা, দেখলে তোমার ছেলের আমাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করেছে শুক্রতে 7 দিন হয়েছে, এখনই এই অবস্থা। কয়েকদিন পর তো আমাকে বাড়ি থেকেই বের করে দিবে।
ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদতে লাগলো। লামিয়া মেহরাবের দিকে রাগি চোখে তাকিয়ে ময়না বেগমকে সান্ত্বনা দিতে লেগে পড়েছে। মেহরাব অসহায় চোখে তাকিয়ে বলল, তোমার চোখে পানি আসেনি আপা? স্বামীর ফিক করে হেসে ফেলল। ময়না বেগম গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। মাহাতাব নিজের খাওয়া শেষ করে প্লেটে খাবার বেড়ে ময়না বেগমের রুমে চলে গেল। কি দরকার ছিল এসব বলার? আরে লামু, আমি তো সত্যিটাই বললাম। সত্যি আপার চোখে পানি ছিল না। কুলসুম বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। এটা রোজকার কাহিনী। এই ছেলের কাছে ছেলে আছে বিদায় সে নিশ্চিন্ত। মধু কৌতূহল গলায় বলল, আপনি কিভাবে ব্যথা পেয়েছেন ভাইয়া? ইস, কতখানি দাগ পড়ে গেছে। বাদ দিন ভাবি, এই লুক কোনো দিনও ঠিক হবে না। আমি আজই আমার ফ্ল্যাটে চলে যাব। খবরদার আমার পিছু এসছেন তো। লামিয়াও রাগে গড়গড় করতে করতে চলে গেল। মেহেরা অসহায় ছাগলছানার মতো মুখ করে বসে রইল। কিছুদিন বউ ছাড়া কাটাতে হবে নিশ্চিত। ময়না বেগমকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছে মাহতাব। ময়না বেগম সারাদিন তাদের পেছনে লাগলেও বাড়িতে সে অসম্ভব ভালোবাসেন। মাহতাব আর মেহরাব তা খুব ভালো করে জানে তাই খুব ধৈর্য নিয়েই তারা বোনকে সামলায়। ময়না বেগমকে খাইয়ে মাহতাব রুমে এসে দেখে মধু মুখ ভার করে বসে আছে। মাহতাব একবার আর চোখে তাকিয়ে নিজের ল্যাপটপ নিয়ে চোপায় বসলো। মাহতাবের গম্ভীর থতমত মুখ দেখে মধু চোখ নামিয়ে ফেললো। মাহতাব কিছু কি বুঝতে পেরেছে? কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। পুরানো ঘা তাজা হয়ে বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে বিষাদ চোখে মাহতাবের দিকে তাকাতেই দেখলো মাহতাবও তার দিকেই তাকিয়ে। মাহতাবের শান্ত ও আশ্বস্তপূর্ণ চাউনিতে মধুর অশান্ত মনটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। মাহতাবের বিশ্বস্ত চোখের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে মুচকি হাসলো সে। কাছে এসো মধু। মধু দেরি করলো না, বলার সাথে সাথে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। উৎসুক চোখে মাহতাবের পরবর্তী বাক্য শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আমার কাছে এসে বসো। যতটা কাছে এসে বসলে তুমি আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাবো, ঠিক ততটা। না হলে বুঝবে কি করে আমার মনে তোমার জন্য কতটা বিশ্বাস আর ভালোবাসা আছে। মধু বিমূর নয়নে তাকিয়ে রইল। নিষ্পলক দৃষ্টি মাহতাবের চোখের পানে চোখ রেখে এগিয়ে গিয়ে মাহতাবের বুকে মাথা রাখলো। আপনার বুকে আসার আগেই আপনার চোখ সব কিছু বলে দেয় বর সাহেব। আমি আপনাকে ভরসা করি। আমাকে কখনো ভুল বুঝবেন না প্লিজ। আমি খুব সাধারণ একটি মেয়ে। আপনার জানার থেকেও আমি অনেক বেশি সাধারণ। আমার জীবনে দুজন পুরুষের আগমন হয়েছে যাদের আমি অসম্ভব ভালোবাসি আর বিশ্বাস করি। একজন আমার বাবা, যে আমাকে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। সে যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে না আনতেন তাহলে আজ আমার জায়গা কোথায় হতো তা বলার অপেক্ষা রাখে না। শুনেছি বাবা আমাকে ডাস্টবিনের পাশ থেকে তুলে এনেছেন। তখন আমার ছোট্ট শরীরটা কিছু কুকুর টানাটানি করছিল। বাবা তখন আমাকে আগলে না নিলে আমি হয়তো সেদিন কুকুরের পেটে চলে যেতাম। কথাগুলো বলে হালকা হাসলো মধু। মাহতাব এক দৃষ্টিতে মধুকে দেখছে। মাহতাবের বুক থেকে নিজের মাথাটা তুলে সোজা হয়ে বসলো। মাহতাব এখনো তাকে বাহুবন্ধনে আটকে রেখেছে। মধু ধীর গলায় আবার বলতে শুরু করলো। আমার জীবনের দ্বিতীয় আর শেষ পুরুষ হচ্ছেন আপনি। আমি আমার মনের সম্পূর্ণ অংশ আপনার নামে করে দিয়েছি। বিয়ের দিন আপনি হয়তো ভেবেছেন আমি বিয়ে করতে চাইনি বলে তারা আমাকে মারধর করেছে। আসলে কিছুদিন আগের করা তাদের কুকর্ম। আমি যাতে কাউকে না বলি তাই তারা আমাকে মারধর করেছে। আমি পালিয়ে যেতে চাইছিলাম, এই জীবন থেকে মুক্তি চেয়েছিলাম। বাবার মৃত্যুর পর থেকে মা আমাকে সহ্য করতে পারতো না। মায়ের ধারণা আমার জন্য বাবার মৃত্যু হয়েছে। সেদিন যদি আমি ঘুরতে যাওয়ার বায়না না করতাম তাহলে বাবার মৃত্যু হতো না। মায়ের জায়গায় হয়তো মা ঠিক, সেসব কথায় আর যেতে চাইছি না। আমি আপনাকে আমার মন থেকে ভালোবেসেছি। আমার মন আপনার জন্য অনেক বিশ্বাস আর ভরসা তৈরি হয়েছে, যেমনটা আমি আমার বাবাকে করতাম। আমার কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি যেমন আমি আপনাকে ঠিক সেভাবেই ভালোবাসি। আমাকে নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। মাহতাব মধুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চুপ করে বসে রইল। মধু তার স্বামীকে শক্ত করে ধরে আঁকড়ে রাখলো। দরজায় নখ হতেই দুজন দুজনকে ছেড়ে বসলো। মাহতাব মুস্কি হেসে মধুর মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজা খুলে দিল। সামনে মেহরাব বোকা বোকা হেসে দাঁড়িয়ে। মেহরাবের হাসি দেখে মাহতাব কপাল কুঁচকে ফেললো। কি চাই? বউ চলে গেছে, টাকা দাও। বই রাগ ভাঙাতে হবে। কত টাকা? 50,000। আমার কাছে এখন ক্যাশ নেই, কার্ড নিয়ে যা। আচ্ছা। মাহতাব কার্ড এনে দিতে মেহরাব দ্রুত পায়ে বেরিয়ে গেল। মাহতাব মুচকি এসে দরজা আটকাতে নিতেই ময়না বেগম প্রকট হলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কটমট করে বলল, তুই ওকে টাকা দিলি কেন?
ওর টাকা দরকার ছিল আপা। মাহতাবের শান্ত গলা শুনে ময়না বেগমের মন শান্ত হলো না, কর্কশ গলায় বলল, ওর কাছে টাকা নেই? ডাক্তার হয়েছে কি জন্য? এত টাকা ইনকাম করে সেই টাকা কই যায়? আমি বলে দিচ্ছি মাহাতাব, এই ছেলে ভাব গতি কিন্তু সুবিধার নয়, নিশ্চয় বিপদে টাকা উড়ায়। তুই আজই খবর নে, কোথায় কোন আকাম কুকাম করে বেড়াচ্ছে তার একটা লিস্ট করে আমাকে দিবি। বেয়াদবটার জন্য বউটা বাড়ি ছাড়া হলো, ওর এই বাসায় ভাত বন্ধ। তোর বউকে ডাক, ওকে বলতে হবে আজ থেকে মেহেরাবকে বাসায় যেন ভাত না দেয়। খম্বর মতো দাঁড়িয়ে রলি কেন? যা ডেকে আন। আমি বলে দেব আপা। আমি তোকে বিশ্বাস করি না। আজ থেকে করবে আপা, আমি সত্যি মেহরাবের বাসায় খাওয়া বন্ধ করে দিব। সত্যি তো? হুম। ঠিক আছে, চা খাবি? আমি বানাবো? খাবো। আমি পাঠিয়ে দিচ্ছি। ময়না বেগম খুশি মনে কিচেনের দিকে চলে গেল। বরটাকে এবার একটা উচিত শিক্ষা দেওয়া যাবে, তার পিছনে লাগতে আসা অসভ্য একটা। মা তো দরজা লাগিয়ে মধুর পাশে গিয়ে বসলো। মধু কৌতূহলী চোখে তাকিয়ে, এসবের অভ্যাস করে নাও, এখন এটাই তোমার বাড়ি, আর এই মানুষগুলোই তোমার আপনজন। কারোর মনে কষ্ট না দিয়ে কিভাবে তাদের সামলাতে হয় তা বুঝতে চেষ্টা করো আস্তে আস্তে। আমি আছি তোমার পাশে। মধু মাথা নেড়ে সায় জানালো। অফিসের কিছু কাজ করব, তুমি আবার কাছে গিয়ে দেখো সে কি করে, মায়ের ওষুধ খাওয়া হয়েছে কিনা একটু দেখে আসো। মধু মুচকি এসে আচ্ছা বলে চলে গেল। মাহতাবও নিজের কাজে মন দিল। আজকে কিছু ইম্পর্টেন্ট মিটিং ছিল তার, অফিসে না যাওয়ার বাসা থেকে মিটিং সারতে হবে। মধু কিচেনে গিয়ে ময়না বেগমের পাশে দাঁড়াতে ময়না বেগম গদ গলায় বলল, আজকে তোমার ছোট ভাইয়ের বাসায় ভাত বন্ধ, জানো তো? জি আপা। কিছুতেই খেতে দিবে না। আচ্ছা। আমি চা করছি, খাবে তো? হুম। ঠিক আছে, আগে মাহাতাবকে এক কাপ দিয়ে এসো। না থাক, তুমি বরং তোমার চাটা নিয়ে যাও, দুজনই একসাথে বসে খাবে। সে তো অফিসের কাজ করছে আপা। তাহলে আমরা দুজনই গল্প করতে করতে চা খাবো। লামিয়াটা থাকলে কত ভালো হতো, বজ্জারটা মেয়েটাকে এক মুহূর্তে শান্তি দেয় না। তুমি মাহাতাবকে চা দিয়ে এসো, আমি বরং লামিয়াকে একটা কল করে দেখি ও কোথায় আছে। মধু মুখ টিপে হেসে চা নিয়ে চলে গেল। ময়না বেগমকে তার কাছে একটা আদুরে টেডি বিয়ারের মতো লাগে, বড্ড আদুরে। মধু চা নিয়ে রুমে যেতেই দেখলো মাহাতাব কনফারেন্স মিটিং করছে। মধু নিঃশব্দে চা রেখে রুম থেকে বেরিয়ে গেল। কুলসুম বেগমের রুমে গিয়ে তাকে একবার দেখে আসতে হবে। সময় তার নিজের গতিতে চলছে। মাহাতাব আর মধু সম্পর্কের দৌড় কিছুটা এগুলেও নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আটকে আছে। মাহাতাব নিজের সবটা দিয়ে চেষ্টা করছে মধুকে ভালো রাখার। মধু নিজেও চায় মাহাতাবের কাছাকাছি যাওয়ার, কিন্তু লজ্জায় আড়ষ্টতায় তা পেরে ওঠে না। আজ লামিয়া সকাল থেকে খুব ফুরফুরে মেজাজে আছে, অযথায় হাসছে আর লজ্জা পাচ্ছে। ময়না বেগম কয়েকবার ভুরু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা কি, কিন্তু তার মাথায় কিছুই ঢোকেনি। মধু কৌতূহল চেপে রাখতে না পেরে কয়েকবার জিজ্ঞাসাও করে ফেলেছে। উত্তরে লামিয়া শুধু লাজুক হেসেছে। মাসখানেক আগে সে আর মেহরাব বান্দরবন থেকে ঘুরে এসেছে। মূলত তার রাগ ভাঙানোর জন্যই মেহরাব তাকে বান্দরবন নিয়ে গিয়েছিল। সেই সময়টা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটি। ময়না বেগম পানের ডালা নিয়ে কুলসুম বেগমের রুমে চলে গেল। ইদানিং কুলসুম বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। মেহরাব রেগুলার চেক আপ করছে, কিন্তু স্বাস্থ্যের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। খালা সারাক্ষণ কুলসুম বেগমের পিছনে পড়ে থাকে, তার সমস্ত দেখাশোনা সে নিজেই করে। রাতে তার খাটের পাশেই বিছানা পেতে ঘুমায়। মাহতাব আর মেহরাব এসেও খালার বিছানায় মাঝে মাঝে ভাগ বসায়। অর্ধেক রাত তারা মায়ের রুমেই কাটিয়ে দেয়। ময়না বেগম ও কুলসুম বেগমের কাজ ছাড়া হয় না, রাতে সেও তার পাশেই ঘুমায়। রহিমা আর জরি খালার সাথেই শোয়, কিন্তু যেদিন মাহতাব আর মেহরাব আসে সেদিন তাদের ছাদের স্টাফ রুমেই থাকতে হয়। সেখানে অবশ্য সোয়েবের সাথে তাদেরও ভালো সময় কাটে। রহিমা আর জরি তো সোয়েব মামা অন্তপ্রাণ। সোয়েব যদি বলে জরি আজ আমাদের মুরগিটা ডিম পারবে, জরি তাহলে আগে ভাগেই পেঁয়াজ মরিচ কেটে বাটি নিয়ে রেডি থাকবে ডিম ভাজি করার জন্য। যদিও সে জানে এ বাসায় কোনো মুরগি নেই, তবু সামির বলেছে যখন তখন গায়েবী থেকে এসে হলেও মুরগির ডিম পেরে যাবে। ময়না বেগম দুজনের এই অবাস্তবিক ব্যবহার দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সোয়েবের বিয়ের সময় দেনমোহর হিসেবে এই দুটোকে দিয়ে দেবে, একেবারে ঘাট থেকে বিদায়। আপদগুলোকে আল্লাহ দিয়ে দিয়ে তার বাড়ির সবাই মাথায় তুলেছে। অবশ্যই এতে তারও কম বেশি হাত আছে, তাই বলে এভাবে বিগড়ে যাবে ভালো ব্যবহারের এই প্রতিদান। আজ মাহতাব আর মেহরাব একসাথেই বাসায় এসেছে। কুলসুম বেগম এখন খাওয়া দাওয়া নিজেই রুমেই করে। বেশ কিছুদিন যাবৎ সে বিছানা নিয়েছে, তাই তাদের দুবেলা খাওয়া কুলসুম বেগমের রুমেই হয়। সবাই যার যার প্লেট নিয়ে কুলসুম বেগমের রুমে হাজির হয়ে যায়। কুলসুম বেগমও খুশি হয় খুব, সবার সাথে গল্প করতে করতে নিজের খাওয়া শেষ করে।
ইদানিং 3 বেলা 3 ছেলে মেয়ের হাতে খায় সে। তার মনেই হয় না সে অসুস্থ। জীবনের এতগুলো বছর পার করে এসে মনে হচ্ছে তার জীবন যেন পুরোটাই সার্থক। স্বামীর সংসারে আসার পর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দুঃখ তাকে গ্রাস করতে পারেনি। স্বামীর মৃত্যু তাকে বড় শোক দিয়ে গেলেও ছেলে মেয়েদের ভালোবাসায় সেই শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে। প্রথমে স্বামী, তারপর সন্তানেরা তাকে শিশুর মতো আগলে রেখেছে। চারিদিকে বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা দেখে নিজেকে চরম সুখী মানুষ মনে হয় তার। চোখ ভরে উঠল কুলসুম বেগমের। তার সামনে মাহতাব মনোযোগ দিয়ে রুই মাছের কাঁটা বাঁধছে, পাছে মায়ের গলায় কাঁটা বিঁধে না যায় সেই ভয়ে। সন্তর্পণে নিজের চোখে জলটুকু লুকিয়ে মুচকি আসছে সে। ছেলেটাকে এখন কেমন বাচ্চা বাচ্চা লাগছে। মনে হচ্ছে এই তো 10-12 বছরের মাহতাব মাছের কাঁটা বাঁচতে গিয়ে আনমনে মাথা চুলকে ফেলছে। বেছে রাখা মাছটুকু দিয়ে মায়ের মুখে ভাত তুলে দিল মাহতাব। মেহরাব কুলসুম বেগমের পায়ের কাছে বসে খাচ্ছে। ভাইকে শান্তিতে খেতে দেখে ময়না বেগমের মুখ কুঁচকে গেল। নিজের গাধা ছেলেটা আস্ত মির্জাফর সে জন্মের কয়েক বছর পরেই টের পেয়েছে। দেখো কিভাবে তার দামড়া ভাইকে মাছ বেছে দিচ্ছে। এত কষ্ট করে জন্ম দিয়ে তার কি লাভ হলো? তাকে তো কোনোদিন চিংড়ি মাছেরও ছাল ছাড়িয়ে দেয়নি। এতদিনে মেয়েটা সুবুদ্ধি হয়েছে, কত করে বুঝিয়েছি এই ছেলে তোকে জ্বালিয়ে মারবে। নতুন দেখে একটা বিয়ে করে নিচতলায় সেটেল হয়ে যা। শুনেনি আমার কথা শুনলে কি আর এতগুলো বছর নষ্ট হতো? সেই তো প্রেমে পড়ল, অবশেষে সুবুদ্ধি হয়েছে। রুমের সবার নজর ময়না বেগমের দিকে। সে মুখ বাঁকিয়ে কথাগুলো বলে আপাতত খাওয়ায় মনোযোগ দিয়েছে। লামিয়া উৎসাহ চেপে রাখতে না পেরেই বলে ফেলল, কার কথা বলছেন আপা? কেন? তোর কথা। সকাল থেকেই তো সদ্য প্রেমে পড়া প্রেমিকার মতো লজ্জায় গলে গলে পড়ছিলি। আমি বুঝিনি ভেবেছিস? আমি সব বুঝি, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। মেহরাব আহাম্মক হয়ে তাকিয়ে রইল। লামিয়া ফ্যাল ফ্যাল করে একবার মেহরাবের দিকে একবার ময়না বেগমের দিকে তাকালো। মধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে। সবাই হতভম্ব হলেও মাহতাব চুপচাপ মাছ বাছায় ব্যস্ত। সোয়েব কাকে সান্ত্বনা দিবে তা নিয়ে দ্বিধায় আছে। মনে হচ্ছে এই মুহূর্তে তার ছোট মামির পাশে থাকা উচিত। বেচারি শখ সহ্য করতে পারলেই হলো। দেখলেন আম্মা আপা কি বলছে? সত্যি করে বলেন আম্মা, আপনার বড় মেয়েকে কোনো রাস্তা থেকে করিয়ে এনেছেন? আমি এখন নিজের দায়িত্বে গিয়ে কম্বল সহ রেখে আসব। বাইরের কিছুটা ঠান্ডা পড়েছে হয়তো। তুমি আমার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো কেন আপা? আমার আলাবল্লা বউটাকে এই কুবুদ্ধিটা দাও সারাদিন। আস্তাগফিরুল্লাহ। চুপ থাক। এই ময়না কখনো কাউকে কুবুদ্ধি দেয় না। তোর বউয়ের ভালোর জন্যই আমি সব সময় তাকে সাপোর্ট করি। তোর উচিত তাকে কংগ্রাচুলেট করা। তোমার ছেলে আস্ত বেয়াদব আম্মা, দেখেছো তো? মাহতাব হতাশ মুখে ভাই বোনের দিকে তাকালো। মেহরাবের কাঁদো কাঁদো মুখ দেখে কিছুটা মায়া হলো তার। সব সময় ময়না বেগমের কাছে তর্কে হেরে বেচারার মুখটা চুপসে যায়। কুলসুম বেগম বিরক্ত হয়ে ধমক দিলেন, এই বয়সে এসব বাচ্চাদের মতন আচরণ তোমাদের। আর ময়না, এসব কী ধরনের কথা? মুখে লাগাম টানো। এখানে তোমার ছোটরা আছে, কার সম্পর্কে কি বলছো বলার আগে একবার ভাববে না? দিন দিন ছোট হচ্ছ নাকি? আমাকে ধমকে রাখতে পারো আম্মা, ছেলেকে কিছু বলো না। তোমার আদরের ছেলেদের কোলে নিয়ে বসে থাকো। ময়না বেগম আর ছেলে মুখ বুঝলেন। লামিয়া এবার দিশেহারা বোধ করলো। ময়না বেগমের কাছে গিয়ে তাকে আশ্বস্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন আপা। সকাল থেকেই আমার মনটা খুব ভালো ছিল। আপনি ফুপু হতে যাচ্ছেন। সকালে বাসায় টেস্ট করেছি। কথাটা আমি আপনার ভাইকে প্রথম বলতে চেয়েছিলাম, তাই আপনাকে কিছু বলিনি। ভুল বুঝবেন না আপা। পুরো রুম আর একবার স্তব্ধ হয়ে গেল। ময়না বেগম বাদে বাকি সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। মেহরাব সোজা দাঁড়িয়ে গেছে, তার হাত পায়ের কাঁপন চোখে পড়ার মতো। মাহতাব গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরল তাকে। লামিয়া চোখে জল আর মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে মেহরাবের দিকে। এই খুশিটাই তো সে দেখতে চেয়েছিল। মধু এসে লামিয়াকে জড়িয়ে ধরল। মাহতাবের এতটা আনন্দিত চেহারা সে এর আগে দেখেনি। আচ্ছা, লোকটা যেদিন নিজের বাবা হওয়ার খবর পাবে সেদিন কতটা খুশি হবে। তাকেও কি এভাবে শক্ত করে জড়িয়ে রাখবে? ভাবতেই লজ্জায় নিয়ে গেল সে। বউ প্রেগনেন্ট শুনে খুশিতে বর বেহুশ, তাও আবার ডাক্তার বর। লামিয়া সে কখন থেকে মেহরাবের মাথার কাছে বসে কেঁদে যাচ্ছে। আগে জানলে সে এই খবর মুখেও আনতো না, পেটের খবর পেটেই চাপা দিয়ে রাখতো। এমন শক্তসম্মত মানুষটা কিভাবে ভিমড়ি খেয়ে পড়লো? হার্ট অ্যাটাক ফ্যাটাক আবার করে ফেলেনি তো? ময়না বেগম কিছুক্ষণ পরপর তেতে উঠছে। তার ভাষ্য মতে কয়েক ঘা জুতোর বাড়ি পড়লেই এই দামড়া গরু লাফিয়ে উঠবে।
বংশের নাক কেটে ফ্লোরে ফেলে দিয়েছে এই পিয়াদব। বাপ হওয়ার ওই খবর শুনে পশ্চিমকালেও কেউ জ্ঞান হারিয়েছে বলে তো তার মনে হচ্ছে না। এই ভাইকে রক্ত জল করা টাকায় ডাক্তারে পড়িয়েছে। জ্ঞান ফেরার সাথে সাথে সব টাকা কোড়াই গন্ডায় উসুল করবে সে। তার ভাইয়ের এত কষ্টের টাকা কিছুতে সে নষ্ট হতে দেবে না। দেখো বউটাকে কিভাবে কাঁদাচ্ছে, বিয়াদব। মাহতাব কিছুক্ষণ যাবৎ পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভাইয়া ওনাকে হসপিটাল নিয়ে চলুন, এখনো জ্ঞান ফিরছে না কেন? কিছু হলো না তো আবার? স্বামী লামিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে না মামি, মামার কিছু হয়নি, খুশি তো অজ্ঞান হয়ে গেছে। হয় হয়, বেশি খুশি হলে মানুষ মাঝে মাঝে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। মামার শুধু জ্ঞান হারিয়েছে, এখনো নানুর জ্ঞান হারানো বাকি। মধু ময়না বেগমকে ধরে বসেছিল। স্বামীরের কথা শুনে হাহা করে হেসে ফেলল। তার অনেকক্ষণ ধরে হাসি আসছিল, খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছিল। এতক্ষণে হয়তো করেও ফেলতো, কিন্তু মেহরাব সব ভেস্তে দিল। বয়সে ছোট হলে আজ সে 100 ভাগ মেহরাবের কান মলে দিত। মধুর সাথে ময়না বেগমও হাসতে শুরু করলো। মা তবু মুখ টিপে হাসছে। সবার হাসি দেখে লামিয়াও হেসে ফেললো। এতক্ষণ মেহরাবের জন্য টেনশন করলো, এখন তার খুব লজ্জা লাগছে। তাদের হাসির মাঝে মেহরাব পিট পিট করে চোখ খুললো। সবাইকে হাসতে দেখে কিছুটা ভরকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বাবা হবে শুনে তুমি জ্ঞান হারিয়েছো মামা, এর বেশি কিছুই হয়নি। সামিরের কথায় আবার হাসি রোল পড়লো। মাহতাব লামিয়ার মাথায় হাত বুলিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। কুলসুম বেগম সেই কখন থেকে তাদের খানদানি হার খুঁজে চলেছে। খালা সহ রহিমা আর জরিকেও তার সাথে কাজে লাগিয়েছে। পুরো দুটো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও যখন তার হার খুঁজে পাওয়া গেল না, তখন সে বাড়ি মাথায় তুলল। এই প্রথম সে নাতি নাতনির মুখ দেখতে যাচ্ছে, অথচ দোয়া করার জন্য খানদানি হারটা খুঁজে পাচ্ছে না। কি অশুভ ব্যাপার। মাহতাব দ্রুত পায়ে মায়ের রুমে এলো। পুরো রুম লন্ডভন্ড হয়ে আছে। কুলসুম বেগম বিছানার এক পাশে বসে হাঁপাচ্ছে। অসুস্থ শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ক্লান্ত হয়ে গেছে। মাহতাব দ্রুত এসে তাকে আগলে ধরলো। আমার জন্য পানি নিয়ে আয় রহিমা। যে ভাইজান। রহিমা দৌড়ে চলে গেল পানি আনতে। এসব কি আম্মা? আপনি অসুস্থ, এখন এত হাইপার হলে তো আবার অসুস্থ হয়ে পড়বেন। তোমার দাদির দেওয়া হারটা খুঁজে পাচ্ছি না আব্বা, কোথায় রাখলাম বলো তো? ভাইজান পানি আনছি। কুলসুম বেগমের উদ্বিগ্ন গলা শুনে মাহতাব কিঞ্চিত হাসলো। রহিমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মাকে পানি খাইয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আপনার গয়না সব লকারে রাখা আম্মা, আপনি ভুলে গেছেন হয়তো, আমি আনিয়ে দেব। এখন চুপচাপ বিশ্রাম করুন। কুলসুম বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। টেনশনে তার ঘাম ছুটে যাচ্ছিল। ছেলের কথা মতো চুপচাপ শুয়ে পড়লেন। ততক্ষণে রহিমা আর জরিও রুম থেকে বেরিয়ে গেছে। খালা কুলসুম বেগমের পায়ের কাছে বসে রইল। কখন কি লাগে বলা তো চায় না। মেহরাবের রুম ফাঁকা হলো আধ ঘন্টা পর। কুলসুম বেগমের চেঁচামেচিতে সবাই যেতে চাইলেও মাহতাব নিষেধ করে। সবাইকে রুমে যেতে বলে সে একাই যায়। ময়না বেগম অবশ্য কয়েক গালা আগিয়েছে মেহরাবকে। মেহরাব কিছু বলেনি, হাসতে হাসতেই তার আপাকে জড়িয়ে ধরে বসেছিল। খুশিতে তাদের দুজনের চোখ ভিজে একাকার। দুজনকে একা থাকতে দিয়ে সবাই যখন বেরিয়ে গেল, মেহরাব পারে না তো লামিয়াকে তার বুকের ভেতর ঢুকিয়ে রাখত। লামিয়া তো তখন থেকেই কেটে যাচ্ছে। মেহরাব তাকে থামানোর চেষ্টা করছে না। এই কান্নার জন্যই তো তারা এত বছর অপেক্ষা করেছে। মধু রুমে গিয়ে দেখলো মাহতাব চুপচাপ বসে আছে। কিছু একটা ভেবে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। মধুকে দেখেও মাহতাব কিছু বলল না। মধু ইতস্তত ভাবে হাত কসলাতে লাগলো। মাহতাবের কপালে ভাঁজ পড়ল। মধু চিন্তিত মুখ দেখে চিন্তা হলো খুব। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ। বলো, সিরিয়াস কিছু? না না, লামিয়াপুর বাবু হবে। মাহতাব মুচকি আসলো। ভাইয়ের খুশিতে আজ তার বুকটা ভরে গেছে। নিজের আনন্দটা হয়তো ঠিকঠাক সে প্রকাশ করতে পারছে না। ওদের অনেক দিনের অপেক্ষা শেষ হলো। অবশেষে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। বলছিলাম কি, আমারও একটা বাবু চাই। মাহতাব চমকে গেল, ভর গেল কিছুটা। অবাক হয়ে তাকালো মধুর দিকে। মধু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মধুর অবস্থা দেখে হাসি পেল খুব। হাসিটা গিলে না বোঝার ভান করে বলল, আচ্ছা, কাল এনে দিব। মধু ভুরু কুচকে গেল। কাল এনে দেবে মানে? বাবু কি রাস্তায় ভ্যানে বিক্রি করে নাকি, যে বাসা থেকে বেরোলেই মানুষ ডেকে ডেকে দিয়ে যাবে? আশ্চর্য। মধু তড়িৎ পায়ে মাহতাবের মুখোমুখি বসলো। উদ্বিগ্ন গলায় বলল, এসব কি বলছেন? কাল এনে দিব মানে? বললে কি বাবু এনে দেওয়া যায় নাকি? তুমি যেভাবে বললে আমি ভাবলাম চাইলেই পাওয়া যাবে। এই প্রথম বউ কিছু একটা চেয়েছে, না দিয়ে পারি? চিন্তা করো না, আমি কালই একটা টয় সেন্টারে গিয়ে তোমার জন্য একটা বাবু নিয়ে আসবো।
মধু অসহায় চোখে তাকালো। সে খুব ভালোভাবে বুঝতে পারছে মাহতাব তাকে খোঁজা মারছে। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সে। নিজেকে সামলে কিছুটা কৌতূহল গলায় বলল, আমি কি একটা পাতলা শাড়ি পরে আসবো? মাহতাব শুকনো মুখেই বিষম খেলো। কি সাংঘাতিক কথা, এসব কেউ জিজ্ঞাসা করে? মাহতাব মধুর দিকে তাকিয়ে বুঝতে পারলো সে তাকে জব্দ করার জন্যই এমন কথা বলেছে। তাই সেও স্বাভাবিক গলায় বলল, না, শাড়ির দরকার নেই। আমি বরং একটা হট দেখে নাইট স্যুট নিয়ে আসবো, কি বলো? মধুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিরস মুখে চেয়ে চেয়ে মাহতাবের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাওয়া দেখলো। নাইট স্যুটই পরতে হবে কেন? শাড়ি পরলে কি দোষ হতো? সত্যি সত্যি আনতে চলে গেল না তো আবার? সে তো শুধু একটু মজা করতে বলেছিল, এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল তার শান্তশিষ্ট বরটাকে রাগিয়ে দেওয়ার? রাতের খাবার খাওয়ার আগেই মাহতাব ফিরে এলো। হাতে কয়েকটা প্যাকেট দেখেই মধুর মুখটা রক্তশূন্য হয়ে গেল। লজ্জা ভয় একসাথে চেপে ধরলো তাকে। আজ রাতটা সাথে সোহেবের সাথে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? সাথে রহিমা আর চড়িকে নিয়ে যাবে। শাড়ি না পরে কিছুতেই বাসর করবে না সে। এ বাড়ির বড় বউ হিসাবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। দায়িত্বের কথা চিন্তা করে কপাল কুঁচকে গেল তার। এ আবার কেমন দায়িত্ব? কি অদ্ভুত চিন্তা ভাবনা। রাতের খাবার শেষ করে সবাই নিজের রুমে চলে গেলেও মধু স্বামীরের পায়ের পাতা চেপে ধরে বসে আছে। গত 8 ঘন্টা যাবৎ স্বামীর সারানোর চেষ্টা করেও ব্যর্থ। এক হাত ছাড়ালে আর এক হাত দিয়ে চেপে ধরে। কি সমস্যা তোর বড় মামি? ভাতিজার পা ধরে টানাটানি করতে লজ্জা করে না তোর? ভালোই ভালোই পা ছাড়, না হলে ওয়াশরুমের কাজ আমি এখানেই সারব। আর কিছুক্ষণ চেপে রাখলে আমার কিডনি লিভার সব একসাথে নষ্ট হয়ে যাবে। এখনো আমার কত রাত জাগা বাকি। স্বামীর ভয়ঙ্কর ঝাড়িকে এক আনার পাত্তা দিল না মধু। পায়ের পাতা ছেড়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, চল, আমিও তোর সাথে যাব। তুই ভেতরে যাবি, আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিব। বলা তো যায় না, দেখা গেল বাথরুমের জানালা দিয়ে পালিয়ে গেলি। আমাকে কি তোর মশা মনে হয়? এত বড় দেহ, ওইটুকু জানালা দিয়ে কিভাবে বেরোবে? আর 3 তলার বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে আমি নিজের জীবনই বা দিব কেন? আশ্চর্য, সমস্যাটা কোথায় বলবি আমাকে? তোর জীবননাশক ব্যবহার আমাকে আতঙ্কিত করছে। স্বামীর ভীতু ভীতু চোখ ও মধুর মন গালাতে পারলো না। আজকে রাতে রুমে যাওয়াটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মাহতাব নিশ্চয়ই তাকে লজ্জায় ফেলবে। তার লজ্জায় পড়তে একদমই ভালো লাগে না। লজ্জা পেলে তাকে খুবই বিচ্ছিরি দেখায়। এটা অবশ্য তার নিজস্ব মতামত। কি হচ্ছে এখানে? মাহতাবের গম্ভীর গলা শুনে মধু স্বামীরের শার্টের কোনা ছেড়ে দিল। ছাড়া পেতে স্বামীর আর এক মুহূর্ত দেরি করলো না। এক ছুটে গিয়ে লিভিং রুমের পাশের বাথরুমে ঢুকলো। মাহতাব অবাক চোখে তাকিয়ে নিজের বুড়ো কুচকে ফেললো। আমাদের রুমেও ওয়াশরুম আছে মধু, তুমি সেখানে তো যেতে পারতে। এভাবে ওর সাথে মারামারি করছিলে কেন? মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। মাহতাবের কথার উত্তর দিতে তার ইচ্ছে করছে না। সবসময় তাকে লজ্জায় ফেলে। মাহতাব কিছু একটা ভেবে নিঃশব্দে হাসলো। মধুর কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলল, রুমে আসো মধু, তোমার জন্য স্পেশাল গিফট এনেছি। মধুর উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে একটা প্যাকেট মধুর হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে এসো, আমি ওয়েট করছি। মধু চুপচাপ চলে গেল। মাহতাবের কথার বাইরে যেতে কখনোই মন সায় না দেয় না তার। অসময়ে গিয়ে প্যাকেট খুলতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মধুর। টকটকে লাল শাড়িটির দিকে তাকিয়ে লাজুক হাসলো সে। দেরি না করে তাড়াতাড়ি তৈরি হওয়ার মন দিল। স্বামীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য সে আজ মন ভরে সাজবে। মাহতাবকে শুভ্র পাঞ্জাবিতে আজ অসম্ভব সুন্দর লাগছে। মনে কিছুটা সংশয় নিয়ে সে দাঁড়িয়ে। মধু তাকে সত্যিই মন থেকে মানতে পারবে কিনা তা নিয়েও সে চিন্তিত। মধুর সাথে তার বয়সের পার্থক্য অনেক। মধু হয়তো এখন তাকে মেনে নিয়েছে, পরবর্তীতে যদি তার মন বদলে যায় তখন কি হবে? মাহতাব মধুকে বিশ্বাস করে, কিন্তু মানুষের মনের ওপর কারো জোর থাকে না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তখন সে মেনে নিতে পারবে তো? মাহতাব এসব চিন্তা ঝেড়ে ফেলতে চাইলো। নার্ভাসনেস থেকে কি সব আবল তাবল ভাবছে সে। মানুষ চেনার ক্ষমতা তার হয়েছে। এসব ভাবা মানেই মধুকে ছোট করা। মধু জানতে পারলে খুব কষ্ট পাবে নিশ্চয়ই। চুরির ইঞ্জিন শব্দে মাথা ভাবনা থেকে বেরিয়ে এলো। পিছু না ফিরেই ধীর গলায় বলল, কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তো মধু, কুইক। মধু আবার লজ্জা পেল, কিন্তু এবার আর ভয় পেল না। এত সুন্দর করে সাজার পরে নিশ্চয়ই তাকে বিচ্ছিরি লাগছে না। ধীর পায়ে গিয়ে পেছন থেকে মাহতাবকে জড়িয়ে ধরল সে। মাহতাব নীরব হাসলো, চোখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে মন্থর গলায় বলল, হয়নি, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে বলেছিলাম মধু। সামনে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। মধুর সামনে গেল না। মাহতাবের বুকের কাছে পাঞ্জাবি শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার পিঠ মুখ লুকালো।
মাহতাব এবার শব্দ করে হেসে ফেলল। হ্যাঁচকা টানে সামনে এনে কপালে সময় নিয়ে চুমু খেলো। অসম্ভব সুন্দর লাগছে, ঠিক আমার বউয়ের মতো। মধু এবার লজ্জায় ছিটিয়ে গেল, চোখ জোড়া খিচে বন্ধ করে মাহতাবের বুকে মুখ লোকালো। মধু শরীরের তীব্র কম্পন মাহতাবকে কিছুটা দিশেহারা করে তোলে। শারীরিক উত্তাপ তো বেড়ে কপালের ঘামে রেখা দেখা দিল। পৌরুষ মনের আনাচে কানাচে অনুভূতির আনাগোনা বেড়ে গেল হাজার গুণ। মধুকে বুকে জড়িয়ে হালকা উঁচু করে রুমে নিয়ে এলো সে। খেয়ে হারিয়ে ফেলা মধু বুঝতেই পারল না সে মাটি থেকে 3 ইঞ্চি ওপরে তার বরের বুকে লেপ্টে আছে। সারা শরীরের তাপমাত্রা হঠাৎ করে যেন খুব বেড়ে গিয়েছে, গাল থেকে যেন গরম ভাব বেরোচ্ছে। অনুভূতির দোয়ার থেকে বাস্তবে ফিরে এলো নিজেকে বিছানায় আবিষ্কার করে। মাহতাবের দিকে তাকিয়ে কিছুটা ভরকেও গেল সে। মানুষটাকে এমন উন্মাদের মতো লাগছে কেন? এই কেনর উত্তর সে জানে। মাহতাবের রক্তিম চোখে তাকিয়ে থাকতে পারল না সে। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মাহতাব একটানে গায়ের পাঞ্জাবিটা খুলে কিছুটা আটকে আটকে বলল, আমি কিন্তু খুব রোমান্টিক, দেখতে চাও? মধু আগে চেয়েও বেশি কুকড়ে গেল। লোকটা মোটেও সুবিধার নাই, এভাবে কেন বলতে হবে? দেখালে কি সে মানা করবে নাকি? প্রচন্ড উন্মাদনায়ও মাহতাব মুখ টিপে হাসলো। স্ত্রীর লাজুক ভলকে যাওয়ার মুখ দেখতে তার অসম্ভব ভালো লাগে। মধু রাতটি কাটলো অত্যন্ত যন্ত্রণাদায়ক সুখে। এই গম্ভীর স্বল্পভাষী মানুষটার পাগলাটে ভালোবাসার আদরে সে নিজের কষ্টটুকু প্রকাশ করতে কুণ্ঠাবোধ করলো। মাঝে মাঝে তার কান্নার শব্দে মাহতাব তাকে আগলে নেওয়ার সুখটুকু সমস্ত যন্ত্রণা এক নিমিষেই ভুলিয়ে দিল। সকালটা সবার কাছে প্রতিদিনকার মতো হলেও মাহতাবের কাছে সম্পূর্ণ অন্যরকম একটা সকাল মনে হলো। তার বুকে লেপ্টে এক স্নিগ্ধ মেয়ে ঘুমিয়ে। ঘড়ির কাঁটা 8টায় গেলেও আজ তার বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। মাথা হালকা ব্যথা করছে। কম করে হলেও তারা 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে। মধু ঘুমিয়েছে ফজরের পর। চাইলে সেও ঘুমাতে পারত, কিন্তু তার ঘুমান্ত মধুকে দেখতেই বেশি ভালো লাগছে। মনের মধ্যে হাজার জল্পনা কল্পনা আসলেও সে পাত্তা দিচ্ছে না। রহিমা এসে ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য। এখন না উঠলে ময়না বেগম এসে হানা দিবে। মাহতাব সেই রিস্ক নিতে চাইল না। না চাইতেও মেয়েদেরকে ছেড়ে উঠতে হলো তার। মধু এত সুন্দর ঘুমটা সে নষ্ট করতে চাইছে না। লামিয়ার সামনে এক গাদা খাবার সাজিয়ে বসে আছে ময়না বেগম। তার হিসাব মতো লামিয়ার এখন একমাত্র কাজ হচ্ছে সারাদিন খাওয়ার ওপরে থাকা আর রাতভর এটা সেটা খাওয়ার বায়না করে তার ভাইকে জাগিয়ে রাখা। একটি রোমান্টিক প্রেগনেন্সি আর কাটাতে হলে এসব তার বাধ্যতামূলক। লামিয়ার মুখটা শুকিয়ে গেছে। এত খাবার সে সারাদিনে খেয়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ। মেহরাব নিজেও কিছুটা অসহায় বোধ করলো। সকাল সকাল কিছু বলে বোনকে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই তার। বউকে দেখেও মায়া হচ্ছে, একটাই তো মাত্র বউ তার। মধু দিন শুরু হলো বেলা 11টায়। মাহতাব ততক্ষণে অফিস চলে গিয়েছে। লাঞ্চের সময় অবশ্য সে বাসায় থাকবে তা মধু খুব ভালো করে জানে। তবুও মনের মধ্যে কিছুটা অভিমানী এসে ভিড় করলো তার। একবার বলে গেলে কি হতো? অভিমানী মন নিয়েই ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো সে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। ময়না বেগম আজও নিচতলার ভাড়াটিয়ার সাথে ঝগড়া বাঁধিয়েছে। লামিয়া টেনে নিয়ে এলেও সে নতুন উদ্যমে আবার তেড়ে যায়। রাহিমা আর জড়িও তার সাথে সমান তালে তাল দিচ্ছে। আজ নাকি ময়না বেগমের গাছে ড্রাগন চুরি হয়েছে। লামিয়ার মুখ দেখে বোঝা যাচ্ছে এতে সে ভীষণ খুশি। প্রতিদিন তার উপর ড্রাগন ফ্রুটের যে অত্যাচার চলে তা থেকে রেহাই পাওয়া গেল। মধু গিয়ে অনেক কষ্টে ময়না বেগমকে টেনে ভেতরে নিয়ে এলো। স্বামীর আজ কয়েকদিন যাবত তার মামার অফিসে জয়েন করেছে, তাই সকালের নাস্তা সেরে সে অফিসে ছুটেছে। এতে মাহতাবের কিছুটা চাপ কমেছে বই কি। ময়না বেগম এখনো রাগে ফোঁস করছে। মধু মুচকি হেসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আর রাগ করবেন না আপা, অসুস্থ হয়ে যাবেন তো। এই জড়ি, আপার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। আচ্ছা আপা, আজ কি খাবেন বলুন, আজ আমি রান্না করব। ময়না বেগম হুট করেই শান্ত হয়ে গেল। মধুর আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। লামিয়াও এসে ময়না বেগমের পাশে বসেছে। মধু কিছুটা আড়ষ্ট হয়ে বসলো। তার অস্বস্তি হচ্ছে। আমার ভাই তোকে ছুঁয়েছে তাই না? মাহতাব তোকে মন থেকে মেনে নিয়েছে। ময়না বেগমের উচ্ছ্বাসিত গলা শুনে হতভম্ব হয়ে গেল মধু। লামিয়াও হাসি মুখে তাকিয়ে লজ্জায় ঘামতে লাগলো সে। মধুর লজ্জায় চুপসে যাওয়া মুখটা দেখেও পাত্তা দিল না ময়না বেগম। সে গুনগুন করে কাঁদতে লাগলো। কিছুটা বিলাপের সুরেই বলল, বুড়ো বয়সে আমার ভাইটা যৌবনের স্বাদ পেল। কত বললাম বিয়ে কর বিয়ে কর, আমার কথা শুনলো না। এখন কাল লাভ হলো। গরিবের কথা বাসি হলেই ফলে। তখন বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ থাকতো। মধু লজ্জা ভুলে হতবম্ব চোখে তাকিয়ে রইল ময়না বেগমের দিকে। লামিয়া মাথা নাড়তে নাড়তে চলে গেল। মধু আশেপাশে চোখ বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
আমি কিচেনে যাচ্ছি আপা। ময়না বেগম আঁচলে মুখ গুজেই গুনগুন করে বলল। লাউ শাক ভর্তা করো আজ, শুটকি আর আলু ভর্তাও করো। মধু মাথা নাড়িয়ে চলে গেল। জরি শরবত নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়না বেগমের কাণ্ড দেখছিল। মধু যেতেই সে মুখ থেকে আঁচল সরিয়ে কর্কশ গলায় বলল, শরবত কি গ্লাসেই শুকাবি? এদিকে দে, আমার গলা শুকিয়ে গেছে। জরি মুখ ফুলিয়ে শরবতের গ্লাস দিয়ে দিল। আফা আপনারা সারাক্ষণ ভাইয়া ভাবি গো পিছনে লাগেন কেন? তারা তো আপনারে পাগল মনে করে। হের লাগা তো ডাক্তারও দেখাই দেহি। ময়না বেগম গ্লাসে চুমুক দিয়ে মুচকি হাসলো। গ্লাসের শরবতটুকু শেষ করে হাসি মুখেই বলল, আমি সবই জানি। তোর দুলা ভাই মারা যাবার পরে আমি বড্ড একা হয়ে গিয়েছিলাম রে জরি। লোকটাকে আমি বড় ভালোবাসতাম। তার শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়ার নয়। মাঝে মাঝে জোড়া শালিক দেখলেও আমার তার কথা মনে পড়ে। আমরা তো জোড়া শালিকের মতোই ছিলাম। স্বামী হচ্ছে মেয়েদের অমূল্য সম্পদ। পৃথিবীর এই হাটবাজারে আর কারোর সাথেই তার তুলনা হয় না। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পূর্ণাঙ্গ ভালোবাসা, যেখানে শারীরিক মানসিক সব ধরনেরই মায়া থাকে। তুই চাইলেই সে জায়গাটা অন্য কোনো সম্পর্ক দিয়ে পূর্ণ করতে পারবি না। একটু থেমে, বাবার বাড়ি আসার কিছুদিন পরে বাবাকে হারালাম। তখন আমি পাগল প্রায়। আমার ছোট ছোট ভাইগুলো আমাকে বাচ্চার মতো সামলেছে। আমি ওদের বিরক্ত করি না। আমি ওদের পেছনে লেগে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করি। আমি ওদের পেছনে লাগি বলেই ওরাও কোনো জড়তা ছাড়াই আমার কাছে আসে। না হলে এই ব্যস্ত শহরে ভাইদের সাথে আমার দূরত্ব বেড়ে যেত। পেছনে না লাগলে আমাদের মধ্যে এতটুকু কথাও হয়তো হতো না। আমার দুই ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝলি? তারা যদি মনে করে আমি অসুস্থ, তাতেও আমার দুঃখ নেই। আমি অসুস্থ সেজে ভাইদের কাছাকাছি থাকতে চাই। সুস্থতা যদি ভাইদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, তাহলে আমি অসুস্থই, ঠিক আছে। ময়না বেগম কুলসুম বেগমের রুমের দিকে চলে গেল। জরি চোখের পানি নিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। জরি ছাড়াও আরো দুজন মানুষের চোখ ভিজেছে। তারা হচ্ছে লামিয়া আর মধু। মধু চোখ মুছে হাসি মুখে আবার রান্নাঘরে চলে গেল। থাক না, কিছুটা লুকোচুরি, কিছুটা অভিনয়, দিন শেষে সবাই সুখে আছি, এর চেয়ে বেশি আর কি চাই। মাহতাব এলো বেলা শেষে। আজ মেহরাবও বাসায় আসতে পারেনি। কুলসুম বেগমকে আজ লামিয়া খাইয়ে দিয়েছে। কুলসুম বেগম খুব একটা নড়াচড়া করে না, সারাদিন রুমে শুয়ে বসেই কাটায়। মাহতাব এসেই ড্রয়িং রুমের সাথে লাগোয়া বাথরুমে থেকে ফ্রেশ হয়ে কুলসুম বেগমের সাথে দেখা করতে গেল। কুলসুম বেগম আছরের নামাজ শেষে তসবিহ পড়ছিলেন। ছেলেকে আসতে দেখে মুচকি এসে হালকা চেপে বসলেন। মাহতাব মায়ের গা ঘেঁষে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, এখন কেমন আছেন আম্মা? আমার একটা মিটিংয়ের জন্য গাজীপুর যেতে হয়েছিল, জামে আটকে পড়ে দেরি হয়ে গেল। আপনি খেয়েছেন? এত চিন্তা করো না আব্বা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মতো সন্তানের মায়েরা কখনো খারাপ থাকে না বাবা। আমি খেয়ে নিয়েছি। আমার ছেলেদের অনুপস্থিতিতে আমার মেয়েরা আমার যত্নে টুটি রাখে না। যাও, গিয়ে খেয়ে নাও। মাহতাব মায়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। আজ সারাদিন মধুর সাথে কথা হয়নি। মধু কি রেগে আছে? কপালে ভাঁজ ফেলেই রুমের দিকে এগিয়ে গেল সে। পথে ময়না বেগমের সাথে দেখা হতে সে মুখ বাঁকিয়ে নিজের রুমে খিল দিল। মাহতাবের ভুরু আরও কিছুটা কুঁচকে গেল। আবার হলো কি? মধু মাহতাবের ক্লান্ত মুখ দেখে আর রাগ করে থাকতে পারল না। হাসি মুখে এগিয়ে গিয়ে তার হাতে ভাঁজ করে রাখা কোটটা নিজের হাতে নিয়ে নিল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। মাহতাব স্বস্তির নিঃশ্বাস ফেলল। বইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তা সে জানে না। বহু বছর আগের প্রেমের অভিজ্ঞতা কি আর এখন কাজে লাগবে? ফ্রেশ হয়েছি। তুমি খেয়েছো? হুম। খুব খারাপ কথা, অল্প হলেও খেয়ে নিবে, পরে না হয় আবার আমার সাথে খাবে। মধু হেসে সায় জানালো। মাহতাবকে চেঞ্জ করতে বলে চলে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসেছে। আলোচনার বিষয় হচ্ছে সামিরের বিয়ে। ময়না বেগম দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব ছেলের বিয়ে করাবেন। ময়না বেগমের কথায় সবাই সায় জানালো। স্বামী নিজেও কোনো অমত করলো না। আলোচনা শেষে ঠিক হলো ময়না বেগম নিজেই মেয়ে খুঁজে বের করবে। ভাইদের পছন্দের ওপর তার ভরসা নেই, তাতেও কারোর কোনো আপত্তি নেই। ময়না বেগমের দুই সহচারী রহিমা আর জরি, তারা এলাকা ঘুরে ভালো মেয়েদের খবর জোগাড় করবে। তারপর ময়না বেগম তদন্তে নামবে। রাতে বারান্দায় মাহতাবের কাঁধে মাথা রেখে বসে আছে। মাহতাব মধুকে এক হাতে আগলে রেখে আর এক হাতে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। কি করছেন? অফিসের কিছু কাজ ছিল, তা শেষ করেছি।
মধু আবার আকাশ দেখায় মন দিল। বেলি ফুল গাছে এখনো কোনো ফুল নেই, তবে তার পাশেই সারি সারি সাদা গোলাপ ফুটে আছে। এই গাছগুলো মধু নিজে হাতে লাগিয়েছে। কি দেখছো? বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। মাধব সেদিকে তাকিয়ে মুচকি আসলো। মধুকে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, তুমি এই সাদা গোলাপের মতো আমার জীবনের একরাশ স্নিগ্ধতা, যে আমার অবেলায় আমার জীবনে এসে আমাকে পূর্ণতা দিয়েছে। সারা জীবন আমি তোমাকে এভাবেই আমার বুকে আগলে রাখবো। মধু পরম আবেশে মাধবের বুকে মুখ গুজল। এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে। জীবনে এর বেশি আর কি বা চাওয়ার আছে তার?